ভেক্টরের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ভেক্টরের যোজন বিয়োজন। তো ভেক্টরের যোজন শুরু করার আগে আমি একটা ছোট্ট এসএসসির প্রশ্ন দিয়ে শুরু করি। ধরো এই যে 10 কেজি ফলের একটা বস্তু, এটাকে যদি আমি 50 নিউটন বলে সামনের দিকে টেনে নিয়ে যাই, এখানে আমি একটা বল প্রয়োগ করছি 50 নিউটন, বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। প্রশ্ন হচ্ছে এই বস্তুটা কত ত্বরণে সামনের দিকে এগিয়ে যাবে। আই হোপ সবাই এই প্রশ্নটা খুব সহজে সমাধান করতে পারবে। এটা হবে a equals to 50/10 equals to 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। f equals to ma, সিম্পল একটা প্রশ্ন। এখন সেম কোশ্চেনটাতে আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই না করে, এখানে যেমন একটা শুধুমাত্র বল ছিল 50 নিউটন, শুধু একটা বল প্রয়োগ না করে আমি যদি একাধিক বল অ্যাপ্লাই করি বস্তুটার উপর, যেমন সেম বস্তু, হ্যাঁ, এটারও ভর ধরো 10 কেজি। এখন আমি বল প্রয়োগ করেছি কিভাবে, এখানে ধরো যে একজন বল প্রয়োগ করেছে পি, সেটা হচ্ছে 10 নিউটন, হ্যাঁ, আবার আরেকজন একই দিকে ধরো কিউ, সেটা হচ্ছে 20 নিউটন। দুইজন আলাদা আলাদা বল প্রয়োগ করে বস্তুটাকে ধরো সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বস্তুটার ত্বরণ কত হবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, সামেশন অফ এফ, মানে দুইটা বলের লব্ধি যে বলটা হবে, হ্যাঁ, সমষ্টি যেটা বের হবে সেটা এখানে ব্যবহার করব ত্বরণ বের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করতেছি, 10 + 20 নিউটন, এটা আমরা সবাই পারি, হ্যাঁ। তাহলে a = আসতেছে 30/10, তার মানে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই জায়গায় এই প্রশ্নটাতে যদি আমি বিপরীত দিকে আরেকজনকে এখানে কার্যকতা রাখতাম, ধরো এখানে আর একটা ফোর্স, সেটা হচ্ছে যে 15 নিউটন প্রয়োগ করছে, তাহলে এখন এই বস্তুটা কোন দিকে যাবে? নিশ্চয়ই যেদিকে বেশি বল প্রয়োগ হচ্ছে সেদিকে মুভ করবে। যেহেতু এদিকে আমার টোটাল বল 30 নিউটন, এদিকে 15 নিউটন, তাহলে বস্তুটা, হ্যাঁ, সামষ্টিক যে বলটা তার উপর সেটা এদিকে বেশি হওয়ার কারণে বস্তুটা এদিকে মুভ করবে। তো সেই দিকে ত্বরণের মানটা এখন মেজারমেন্ট করার জন্য আমরা আবার কি করবো, হ্যাঁ, সমষ্টি, বলের যে সমষ্টি সেটাকে এখানে ইউজ করবো। তো বলের সমষ্টি বের করার সময় খেয়াল করো, একই দিকে যে বলগুলো আছে সেগুলোকে আমরা যোগ করি। যেমন এখানে হচ্ছে 20 + 10, আর বিপরীত দিকে যে বলটা আছে সেটাকে আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে আমার ত্বরণ যেটা আসবে সেটা হচ্ছে 30 - 15, মানে 15 বল, আর ভর হচ্ছে 10 কেজি, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই প্রশ্নগুলো কিন্তু এসএসসিতেই আসতো, খুব সহজভাবে এগুলো আমরা সলভ করে ফেলতে পারতাম, কারণ এগুলো সব একমাত্রিক সমস্যা ছিল। এখন এই যে বল, একাধিক বল বস্তুর উপর প্রযুক্ত হয়েছে, সে একাধিক বল এভাবে যদি একটা নির্দিষ্ট অক্ষের দিকে না হয়, যেমন এগুলো সবগুলোই কিন্তু এক্স এক্সিসের দিকে হয়েছে, হ্যাঁ, অথবা যদি সবগুলোই ওয়াই এক্সিসের দিকে হতো, তাহলে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করে খুব সহজে সমাধান করে ফেলতাম। তো এখন এই বলগুলো এইভাবে সরাসরি একটা নির্দিষ্ট দিকে যদি প্রয়োগ না হয়ে ভিন্ন ভিন্ন দিকে হয়, যেমন সাপোজ এইখানে আমার একদিকে বল প্রয়োগ করছি পি, একটা বল যেটা হচ্ছে 10 নিউটন, আবার এদিকে একটা বল প্রয়োগ করছি সেটা হচ্ছে কিউ, যেটা হচ্ছে 15 নিউটন। ধরো এই দুজন বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, আর বস্তুটার ভর যা ছিল তাই আছে, আগে সেম ভর, সেম বস্তুটাই এখন আমি রেখেছি। এখন এই বস্তুটা আসলে কোন দিকে যাবে, পি এর দিকে যাবে না কিউ এর দিকে যাবে, বা বস্তুটার ত্বরণ আসলে কত হবে? কমন সেন্সে আমরা শুধু এতটুকুই বলতে পারি যে যেহেতু আমার পি এবং কিউ দুইটা আলাদা আলাদা বল আলাদা আলাদা দিকে প্রয়োগ হয়েছে, তাহলে লব্ধি বলটা বা দুইজনের সামষ্টিক যে বলটা সেটা দুইটার মাঝামাঝি কোনো একটা দিকে হবে। কিন্তু এক্সাক্ট কোন দিকে হবে বা এক্সাক্ট দুইটার লব্ধি বা সমষ্টিটা কত হবে, সেটা কিন্তু আমরা সরাসরি এই এসএসসির যে আমাদের পদার্থের নলেজ সেটা দিয়ে করতে পারি না। তো এই কারণেই, যেহেতু এইগুলো ভেক্টর রাশি, অবশ্যই বল একটা ভেক্টর রাশি, বা এই বল ছাড়া অন্য যত সব ভেক্টর রাশি আছে তারা যদি ভিন্ন ভিন্ন দিকে কাজ করে, তাহলে সেই ভেক্টর রাশি সমূহের সমষ্টি বা লব্ধি কিভাবে বের করব, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়, যেটা হচ্ছে ভেক্টরের যোজন নীতি। তো আমরা প্রথমে ভেক্টরের যোজন নীতিটা পড়ে দেন আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো ভেক্টরের যোজন নীতির ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর যোজনের সামান্তরিক নীতি। হ্যাঁ, ভেক্টর যোজনের সামান্তরিক নীতি। একটা সামান্তরিকের একই কৌণিক বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু দ্বারা যে দুইটা ভেক্টর নির্দেশ হয়, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে যে কর্ণটা থাকবে সেই কর্ণটাই ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। সেই দুইটা ভেক্টর এখানে চিন্তা করছি। তাহলে এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু চিন্তা করে কিন্তু আমি একটা সামান্তরিক এখানে আঁকতেই পারি। তাহলে দেখো এই সামান্তরিকটার এই কৌণিক বিন্দু থেকে, ধরো এটা পি, এটা হচ্ছে কিউ, দুইটা ভেক্টর, এবং এখানে মধ্যবর্তী কোণটা ধরো আলফা। তাহলে এই যে পি এবং কিউ দুইটা ভেক্টর এই সামান্তরিকটার দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলো। এই সামান্তরিকের যে কর্ণটা, একই কৌণিক বিন্দু থেকে যে কর্ণটা, এটাকে আমি আর কনসিডার করতে পারি। তাহলে এই কর্ণটা আসলে এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে বা ভেক্টর যোজনের সমষ্টি নির্দেশ করবে। এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা অবশ্যই সমান, কারণ আমরা জানি সামান্তরিকের
বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এবং একইভাবে যদি আমি এই যে বাহুটা এটা যদি আমি এখানে বাড়িয়ে লিখি, এখানে কিন্তু এই কোণটা এবং এই কোণটা অবশ্যই কি হবে, সমান হবে, কারণ একই সমান্তরিকের দুটি বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তাহলে চিন্তা করো, আমি এই বাহু থেকে কোনোভাবেই এই দুইটা বাহু থেকে কোনোভাবেই এই যে অতিভুজটা আছে এটা বের করতে পারবো না। তবে যদি এটাকে এক্সপেন্ড করে আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার এই অতিভুজের মানটা বের করা সম্ভব। তবে এটা যে আমি এক্সপেন্ড করলাম, খেয়াল করে দেখো তো, আমরা উপাংশে গত ক্লাসে যেভাবে পড়ে এসেছি, এই ভেক্টরটার এই অংশটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ এবং এই অংশটা হচ্ছে আমার উলম্ব উপাংশ। তাহলে দেখো, আনুভূমিক উপাংশ বের করে কিভাবে, যেহেতু আমাদের কিউ জানা আছে এবং মধ্যবর্তী কোণ জানা আছে, সেক্ষেত্রে আমার আনুভূমিক উপাংশটা হবে কিউ কজ আলফা আর উলম্ব উপাংশটা হবে কিউ সাইন আলফা। তাহলে খেয়াল করো, এখন আমার এই পুরো সিনারিওটাতে আমি জাস্ট এটুকু চিন্তা করি, এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করা যায় না? সেক্ষেত্রে দেখো, সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, ভূমি জানি। এখানে ভূমিটা কি হয়ে গেছে, যে পি ভেক্টর সাথে কিউ কজ আলফা পুরোটা মিলে হচ্ছে এখানে ভূমি, এবং কিউ সাইন আলফাটা হচ্ছে আমার লম্ব। তাহলে ভূমি এবং লম্ব যদি আমি জানি, তাহলে কিন্তু এখানে খুব সহজেই অতিভুজটা বের করে ফেলা যায়। পিথাগোরাসের সূত্রের বা পিথাগোরাসের উপপাদ্যের যদি আমরা একটু সাহায্য নেই, তাহলে এখানে আমাদের অতিভুজটা হবে যে আর স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ, যেহেতু আমরা এখানে শুধু মানটা নির্ণয় করার চেষ্টা করছি, সেক্ষেত্রে কিন্তু পি ভেক্টর দেওয়া দরকার নেই। আমরা এখানে শুধু পি এর মানটা কনসিডার করছি, এটুকু যে দৈর্ঘ্যটা সেটা এখানে কিন্তু পি এর মান নির্দেশ করছে। তো মানের ক্ষেত্রে আমাদের উপরে তীর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে আমাদের কিউ সাইন আলফা, যে কিউ সাইন আলফা লম্ব স্কোয়ার। তাহলে এখন আমরা যদি প্রসিডিউরে নর্মাল প্রসিডিউরে আগাইতে থাকি, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে কি হবে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2pq কজ আলফা, আর এখানে আসতেছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। হ্যাঁ দেখো, একটু খেয়াল করো, এখানে যদি আমি এই যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কজ স্কোয়ার আলফাকে একসাথে লিখি, পি স্কোয়ার প্লাস, দেখো কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা থাকে, প্লাস 2pq কজ আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান কিন্তু 1, অবশ্যই আমরা সবাই জানি এটা, প্লাস 2pq কজ আলফা। দেখো এখানে পি এবং কিউ বলতে বোঝাচ্ছে দুটি ভেক্টরের মান, এবং এই আলফা দিয়ে বোঝাচ্ছে ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণটা ছিল। তাহলে আমি যদি দুটি ভেক্টরের মান জানি এবং এদের মধ্যবর্তী কোণ জানি, তাহলে খুব সহজেই আমি চাইলে এদের যে লব্ধিটা সেটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আর স্কোয়ারের জায়গায় আমি যদি শুধু আর লিখি, তাহলে এই পাশে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে আসতেছে আর স্কোয়ার, সরি আর ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তো এটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। মুখস্থ করাটা আসলে খারাপ কিছু না, তবে না বুঝে মুখস্থ করাটা অনেক খারাপ। কারণ না বুঝে মুখস্থ করলে এটা কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কখন অ্যাপ্লাই করলে সঠিক হবে, কখন অ্যাপ্লাই করা ভুল হবে, সেটা আইডেন্টিফাই করা আমাদের জন্য কঠিন হয়। তাহলে খেয়াল করে দেখো, আমার দুটা ভেক্টরের লব্ধি বের করার জন্য আমার কি দরকার, ওই দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি খুব সহজেই যে কোনো দুটা ভেক্টর যদি তাদের মধ্যবর্তী কোণটা জানা থাকে, তুমি যে কোনো দুটা ভেক্টরের লব্ধি বের করে ফেলতে পারবা। এইখানে যে প্রশ্নটা আমি দিয়ে রেখেছিলাম, এখন দেখো তো, তুমি চাইলে এখানে আমার সমষ্টি ভেক্টরটা বের করতে পারবো না, মানে লব্ধি ভেক্টরটা বের করতে পারবো না? দুটা ভেক্টর জানো, দুটা ভেক্টরের মান জানো এবং তাদের মধ্যবর্তী কোণও কিন্তু জানো 60 ডিগ্রি। এই যে আমাদের কর্ণর দ্বারা লব্ধি নির্দেশ করছি, এখানে কিন্তু শুধুমাত্র মান না, লব্ধির মান ও দিক দুইটাই নির্দেশ করছি। তাহলে আমি তো মানটা বের করতে শিখলাম, এখন দিকটা বের করবো কিভাবে? ধরো আমি লব্ধি এবং এই পি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে থিটা কনসিডার করলাম, তাহলে আমি যদি এই থিটার মানটা বের করতে পারি, সেটার মাধ্যমেই কিন্তু আমি লব্ধির দিকটাকে সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। আমি চাইলে কিউ এর সাপেক্ষ বের করতে পারি অথবা পি এর সাপেক্ষ বের করতে পারি। তো ইনিশিয়ালি আমরা পি এর সাপেক্ষ বের করে দেখি বিষয়টা কি হয়। খেয়াল করো তো, এখানে তুমি কি কি জানো, এই ত্রিভুজটার লম্ব জানো এবং ভূমি জানো। এখন একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির সম্পর্ক তৈরি করে ত্রিকোণমিতির কোন অনুপাত? অবশ্যই ট্যান থিটা। হ্যাঁ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমি যদি সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করি, খেয়াল করো তো, ট্যান থিটা সমান কি আসতেছে, এখানে লম্বের জায়গায় কি আছে, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, আর ভূমিতে কি আছে, পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই জায়গায় তুমি জাস্ট থিটার মানটা যদি বের করো, হ্যাঁ, তাহলে থিটার মানটা বের করতে চাইলে কি করতে হবে, ট্যান ইনভার্স উপরে থাকতেছে কিউ সাইন আলফা আর নিচে থাকতেছে পি প্লাস কিউ কজ আলফা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি কি করতে পারবা, এই লব্ধির দিকটা বের করে ফেলতে পারবা। তাহলে দেখো, খুবই সহজ ছিল কিন্তু বিষয়টা। তুমি জাস্ট যদি বুঝো যে কেন আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে, তাহলে এটা মনে রাখা তোমার কাছে খুবই সহজ একটা বিষয়।
হ্যাঁ, পুরো প্রসেসটা তুমি একবার জাস্ট ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নাও, এরপরে দেখবা এই দুইটা ফর্মুলা মনে রাখা তোমার কাছে একদমই সহজ একটা ব্যাপার। তবে এখানে একটা বোঝার বিষয় আছে, খেয়াল করো, আমি এখানে যে থিটার মানটা বের করেছি এটা তো দিক নির্দেশ করছে নিশ্চয়ই, তাহলে দিক নির্দেশের ক্ষেত্রে কিন্তু সাপেক্ষটা জরুরি। কার সাপেক্ষে তোমার থিটাটা কাজ করছে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমার থিটাটা পি এর সাপেক্ষে নাকি কিউ এর সাপেক্ষে নাকি অন্য কোনো সাপেক্ষে। তো এখানে যখন পি এর সাপেক্ষে করেছিলাম তখন উপাংশগুলো কিন্তু কিউ এর দরকার হয়েছিল। হ্যাঁ, আবার যদি আমি কিউ এর সাপেক্ষে আমি এই কোণটাকে কনসিডার করতাম তাহলে আমার পি এর উপাংশগুলো নিতাম। এই কারণে এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায়, তুমি যার সাপেক্ষে এই লব্ধির অ্যাঙ্গেলটা নিবা তাকে কিন্তু দেখো সিঙ্গেল রাখতে হচ্ছে, তার কোনো উপাংশ এখানে বসানোর দরকার হচ্ছে না। তাহলে এটাকে আমি মজা করে বলি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তুমি চাইলে এটা মনে রাখতে পারো ভাবে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখানে পি অ্যাঙ্গেলটা কার সাথে দেখো, পি এর সাথে, তাহলে পি কে কিন্তু আমরা এখানে সিঙ্গেল রেখেছি। ঠিক আছে, তো আমার মনে হয় বুঝতে পেরে গিয়েছো। তাহলে ভেক্টর যোজনের সামান্তরিক সূত্র থেকে আমরা বুঝে গেলাম, যদি দুটা ভেক্টরের মান আমাদের জানা থাকে এবং এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনটা জানা থাকে, তাহলে খুব সহজেই এই দুটা ফর্মুলা অ্যাপ্লাই করলে আমি ওই দুটা ভেক্টরের লব্ধির মান এবং দিক বের করে ফেলতে পারবো। তাহলে এখন এখানে যে প্রবলেমটা আছে এটা যদি আমরা সলভ করি আমাদের মাত্র শিখে আসা সামান্তরিক নীতির মাধ্যমে, তাহলে খেয়াল করো এখানে আমাদের দুইটা ভেক্টরের যে লব্ধিটা হবে সেটা বের করবো কিভাবে। হ্যাঁ, আর ইকুয়ালস টু রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে পি কিউ দিয়ে দুটা ভেক্টরের মান নির্দেশ করছে এবং আলফা দিয়ে ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা বোঝাচ্ছে। তাহলে এখানে পি এর মান ছিল 10, তাহলে 10 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 15 cos 60 ডিগ্রি। তাহলে এখানে আমার মানটা বের হচ্ছে 21.79 নিউটন। এখন দেখো আমার এই যে বস্তুটার ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই বস্তুটার ত্বরণ সৃষ্টি হচ্ছে কিন্তু এই দুইটা বলের লব্ধি বলের মাধ্যমে, যে যার মানটা আমি পেয়ে গিয়েছি। তাহলে এখন আমি যদি এফ ইকুয়ালস টু এম ফর্মুলাটা অ্যাপ্লাই করি নরমালি, তাহলে এখানে কোন বলটা বসাচ্ছি, 10 15 না, কোনোটাই না, ওই দুইটার লব্ধি বলটা, এবং লব্ধি বলটা কত বের হয়েছে 21.79 নিউটন। তাহলে এখানে আমি মানটা বসাবো 21.79 ইকুয়ালস টু এম হচ্ছে 10 কেজি ইন্টু এ, তাহলে এ ইকুয়ালস টু আসতেছে 2.179 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এখানে দেখো ত্বরণের মানটা শুধু বের হয়েছে, ত্বরণ তো একটা ভেক্টর রাশি অবশ্যই। তাহলে বস্তুটা এই দুইটা বলের কারণে ত্বরণ সৃষ্টি হবে এত, এটা আমি শিওর, কিন্তু কোন দিকে ত্বরণ সৃষ্টি হবে মানে কোন দিকে বস্তুটা আগাবে সেটার জন্য আমরা দেখো ফর্মুলা কিন্তু এখন শিখে গেছি। হ্যাঁ, দুইটা ভেক্টরের লব্ধির দিকটা যেদিকে কাজ করছে নিশ্চয়ই ত্বরণটাও সেদিকে কাজ করবে। তো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স। এখন এখানে বিষয় হচ্ছে আমি কার সাপেক্ষে কোনটা বের করব সেটা কিন্তু আমার ইচ্ছা, তবে উত্তরে শুধু আমাকে সিগনিফিক্যান্টলি বলে দিতে হবে যে এই বলের সাপেক্ষে এত কোণে। তো আমি কিন্তু এখানে একটা ট্রিক্স তোমাদের বলেছি, যার সাপেক্ষে বের করবো তাকে সিঙ্গেল রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো আমি ধরো এখানে এই 50 নিউটনের সাপেক্ষে ধরো বের করছি, তাহলে এখানে 15 কে সিঙ্গেল রাখবো, সাথে রাখতেছি 10 cos আলফা, উপরে হচ্ছে 10 sin আলফা। তাহলে হচ্ছে 10 ইনভার্স 10 sin 60 ডিগ্রি, নিচে হচ্ছে 15 প্লাস 10 cos 60 ডিগ্রি, এটা আসবে 23.41 ডিগ্রি। তবে এখানে উত্তরে তখন লিখতে হবে কি, যে লব্ধির দিক বা বস্তুর ত্বরণের দিক কিউ বলের সাপেক্ষে বা 50 নিউটন বলের সাপেক্ষে, 50 নিউটন বলের সাপেক্ষে 23.41 ডিগ্রি কোণে। তাহলে নিশ্চয়ই এদিকে কোথাও, যেটার মান এই কোণের মানটা হবে তাহলে কত 23.41 ডিগ্রি। তো ভেক্টর যোজনের বা এই লব্ধি নির্ণয়ের যে ফর্মুলাগুলো শিখলাম সেখানে আমরা কিছু স্পেশাল কেস মনে রাখতে পারি। যেমন ধরো যদি দুটো ভেক্টর একই দিকে কাজ করে, হ্যাঁ, ধরো যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে খেয়াল করো। আমরা যদি লব্ধির সূত্রটা এখানে সরাসরি অ্যাপ্লাই করি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি, দেখো যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি সেক্ষেত্রে cos 0 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে cos 0 ডিগ্রির মান 1 হওয়ার কারণে আমার ফর্মুলাটা কিন্তু কি হয়ে যাচ্ছে, পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে a প্লাস b হোল স্কয়ারের একটা ফর্মুলা। তাহলে কিন্তু দেখো এটা যদি রুট ওভার পি প্লাস কিউ হোল স্কয়ার হয়, তাহলে হোল স্কয়ার রুট চলে গিয়ে থাকতেছে পি প্লাস
কিউ। এবং এখানে আমাদের যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি তখন আমাদের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, সরাসরি দুটো যোগ করে দিলে কিন্তু হয়ে যায়। যেমন আমরা কিন্তু দেখো এসএসসিটা যেভাবে করে এসেছি, একটু আগে যে আমরা প্রবলেমটা সলভ করলাম, যখন একই দিকে দুটো ভেক্টর কাজ করেছিল পি এবং কিউ, এই বস্তুটার উপর, তখন কিন্তু আমরা লব্ধি বের করার সময় কি করেছিলাম, দুটো ভেক্টরকে সরাসরি যোগ করে দিয়েছিলাম। তো এটা আসলে এই কারণেই হয়, যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি তখন আমাদের এখানে cos 0 ডিগ্রি 1 হওয়ার কারণে পুরো ফর্মুলাটাতে কিন্তু r = p + q হয়ে যায়। তো এখানে মজার বিষয় হচ্ছে যে এর থেকে বেশি লব্ধি কিন্তু দুইটা ভেক্টর থেকে পাওয়া সম্ভব না, তাই না? যখন এই পুরো ফর্মুলাটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন cos θ এর ভ্যালুটা ম্যাক্সিমাম, তো cos θ এর ম্যাক্সিমাম ভ্যালু নিশ্চয়ই 1, তো সেটা সম্ভব কখন, 0 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি লব্ধির ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাবো যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, এবং ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা সরাসরি দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। আবার বিপরীতভাবে যদি আমরা চিন্তা করি, যখন আমাদের এই মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ দুটো বল যদি বিপরীত দিকে কাজ করে, যেমন এই প্রবলেমটার ক্ষেত্রেই একটা বলের দিকে এবং অন্য বলটা যদি তার বিপরীত দিকে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যবর্তী কোণটা হয়ে যাচ্ছে কত, 180 ডিগ্রি। অর্থাৎ বিপরীত দিকে দুটো ভেক্টর ক্রিয়ারত থাকলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটাতে কি আসবে, √2p² + q² + 2pq cos 180 ডিগ্রি। তো আমরা জানি cos 180 ডিগ্রির মান কি, -1, তাই না? cos 180 ডিগ্রির মান যদি -1 হয়, সেম প্রসেসে আমরা কিন্তু এখানে তখন কি পাবো, p - q²। কেন? কারণ cos 180 ডিগ্রির মান যদি -1 হয়, এখানে কিন্তু সরাসরি ফর্মুলাতে মাইনাস চলে আসছে। তার মানে a² - 2ab + b², a² - 2ab + b² এর ফর্মুলা কি, a - b²। তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি r = p - q, এখানে √r² যদি চলে যায়। তবে এখানে মজার বিষয় খেয়াল করো, এই পুরো রাশিটার মান মিনিমাম কখন হবে, যদি পি আর কিউ এর ভ্যালুটা ফিক্স থাকে। যদি পি আর কিউ এর ভ্যালুটা ফিক্স থাকে, তাহলে এখানে এই cos θ এর উপর ডিপেন্ড করছে এই রাশিটার ভ্যালু। cos θ এর মান যদি মিনিমাম হয়, তাহলে লব্ধিটা বা রেজাল্টেন্টটাও মিনিমাম হবে। cos θ এর মান যদি ম্যাক্সিমাম হয়, রেজাল্টেন্টটাও ম্যাক্সিমাম হবে। যেহেতু এখানে cos θ এর মিনিমাম ভ্যালুটা আসতেছে, অর্থাৎ -1 আসতেছে, সেই কারণে আমাদের এই যে লব্ধিটা, সেই লব্ধিটা কিন্তু এখানে কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। তার মানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি আমরা পাবো তাদের যোগফলের মাধ্যমে, এবং ওই দুটা ভেক্টরেরই সর্বনিম্ন লব্ধিটা আমরা পাবো তাদের বিয়োগের মাধ্যমে। তবে এখানে আমি বিয়োগ না লিখে ডেভিয়েশন সাইনটা ইউজ করতে পারি, কারণ পি বড় নাকি কিউ বড় আমি তো জানি না, যে বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ করব। পরে আরেকটা আমরা স্পেশাল কেস মনে রাখতে পারি, যেটা হচ্ছে দুটা ভেক্টর পরস্পর লম্ব বরাবর কাজ করে। ধরো এরকম একটা কেস, এখানে হচ্ছে পি আনুভূমিক বরাবর এবং কিউ হচ্ছে লম্ব বরাবর, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে লম্ব বরাবর ক্রিয়া করলে আমাদের লব্ধিটা হচ্ছে √p² + q² + 2pq cos 90 ডিগ্রি। এবং আমরা সকলেই অবগত যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 যদি হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র √p² + q² ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ভেক্টর লব্ধির বেসিক বিষয়গুলো থেকে খুব কমনলি পরীক্ষায় আসা দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে। তো প্রথমটি দেখো, দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধি 12, তার মানে লব্ধির ম্যাক্সিমাম মানটা জানা, এবং সর্বনিম্ন লব্ধি 2, এবং ভেক্টর দ্বয় লম্ব বল ক্রিয়ারত আছে, তাহলে তাদের লব্ধি কত হবে। তাহলে দেখো, আমাদের দুটো ভেক্টরের লব্ধি বের করার জন্য কি জানা দরকার, আমাদের যে ফর্মুলাটা ছিল √p² + q² + 2pq cos α, এখানে আননোন ভ্যালু কিন্তু 3টা। একটা হচ্ছে ভেক্টর দুইটার মান এবং তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে দেখো তাদের মধ্যবর্তী কোণ কিন্তু আমরা জানা আছে, লম্ব বরাবর ক্রিয়ারত মানে আমাদের কিন্তু দেখো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আমরা জানি। এরপরে দেখো দুইটা ভেক্টরের মান কিন্তু সরাসরি জানা নেই, যেটা জানা আছে এই যে 12, এটা হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান, এবং 2 এটা হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান। তো সরাসরি দুটা ভেক্টরের মান কিন্তু আমরা জানি না। দুটা ভেক্টর পি আর কিউ, তাহলে আমরা জানি এদের লব্ধির সর্বোচ্চ মান সমান হয় কি, ভেক্টরদের যোগফল, যেটা দেয়া আছে কত, 12, আর লব্ধির সর্বনিম্ন মান মানে কি, p - q, যেটা দেয়া আছে কত, 2। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি, ধরো দুইটা ইকুয়েশনকে আমি যোগ করছি, যোগ করলে হবে, বিয়োগ করলে হবে, ধরো আমি যোগ করছি, তাহলে এখান থেকে কি আসবে,
কিউ কিউ চলে যাবে, 2p সমান আসতেছে 12 2 14, তাহলে p সমান আসতেছে 7। p এর মান যদি 7 হয় তাহলে তাহলে q ইকুয়ালস টু আসতেছে 12 - 7 সমান হচ্ছে 5। তাহলে দেখো, যদি দুটো ভেক্টরের সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট দুটো ইকুয়েশন সমাধান করব, তাহলে ওই ভেক্টর দুইটার মান বের হয়ে যাবে। এবং দেখো, ভেক্টর দুইটার মান জানি এবং তাদের মধ্যবর্তী কোণ জানি, তাহলে লব্ধি সমান হবে, দেখো যখন 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম তুমি সরাসরি চাইলে এটা ইউজ করতে পারো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ প্লাস 2p কিউ cos 90 ডিগ্রিতে হবে, যেখানে cos 90 এর মানটা 0, তো ওটুকু না লেখা কোনো সমস্যা না। তাহলে দেখো, এখানে আসতেছে রুট ওভার পি এর মান হচ্ছে আমরা পাইলাম এখনই 7, কিউ এর মান এখনই পাইলাম 5, তাহলে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার রুট ওভার 74। তো এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। এবার দ্বিতীয় প্রশ্নটার দিকে খেয়াল করি। একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, মানে সহজ কথায় যে দুইটা ভেক্টর আছে এদের মানটা সমান, এবং দেখাইতে বলছে যে এদের লব্ধি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রশ্ন সারমর্ম কি দাঁড়ায়? সারমর্ম হচ্ছে, যদি এই যে দুইটা ভেক্টর আছে একটা বিন্দুতে ক্রিয়ারত আছে, তাহলে এটার মান যদি পি হয়, এটার মানও কি হবে? পি হবে, দুটার মানটা সমান। এদের মধ্যবর্তী কোণটা আমি ধরে নিচ্ছি আলফা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে লব্ধি যেটা আছে, লব্ধিটা ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণকে অর্থাৎ আলফাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই লব্ধিটা তাদের ঠিক মাঝখান বরাবর ক্রিয়া করবে। তাহলে আমি যদি লব্ধির দিকটা, ধরো এটা আর লব্ধি চিন্তা করলাম, লব্ধির দিকটা যদি পি এর সাপেক্ষে থিটা ধরি, তাহলে আমাকে আলটিমেটলি প্রমাণ করতে হবে যে এই থিটার মানটা কি আলফাকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ থিটা ইকুয়ালস টু এখানে আসতেছে আমার আলফা বাই 2। তা আমাকে এটা প্রমাণ করতে হবে। লব্ধির দিক বের করার সূত্র তো একটাই, সূত্রটা কি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, ধরো পি এর সাপেক্ষে যদি বের করি, নিচে পি একা থাকবে। আচ্ছা, দুইটা ভেক্টর তো সমান, তাহলে পি প্লাস পি কজ আলফা আর উপরে থাকতেছে পি সাইন আলফা। তাহলে এখানে যদি আমি পি কমন নেই, তাহলে পি কমন নিলে থাকতেছে পি ইন্টু 1 প্লাস কজ আলফা আর উপরে থাকতেছে পি সাইন আলফা। খেয়াল করে দেখো, পি পি কেটে যায়, থাকতেছে উপরে সাইন আলফা আর নিচে 1 প্লাস কজ আলফা। তো এই জায়গাতে আমি একটু ত্রিকোণমিতির ট্রিক্স অ্যাপ্লাই করব। কিভাবে? খেয়াল করে দেখো। আচ্ছা, ট্যান থিটা সমান সাইন আলফাকে আমি যদি একটু ভেঙে এইভাবে লিখি যে সাইন 2 ইন্টু আলফা বাই 2, তাহলে কি ভুল হবে? অবশ্যই না, 2 কেটে দিলে আমার সাইন আলফাই থাকে। আবার এখানে যদি আমি 1 প্লাস কজ আলফা না লিখে কজ 2 ইন্টু আলফা বাই 2 লিখি, তাহলেও নিশ্চয়ই ভুল হচ্ছে না। এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এটাকে কোনোভাবে টেন আলফাতে কনভার্ট করতে পারি। খেয়াল করো, সাইন 2 আলফার ফর্মুলা হচ্ছে, সবাই জানি আমরা, হ্যাঁ, সাইন 2a, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইনে কস এ। হ্যাঁ, তাহলে উপরে আমি লিখতে পারি কি 2 সাইন, আর এ এখানে কত? আলফা বাই 2, তাহলে এখানে আছে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2, আর 1 প্লাস কস 2 আলফা, এটা কি? হ্যাঁ, 2 কজ স্কোয়ার আলফা, 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এর ফর্মুলা কি? 1 প্লাস কস 2a। এই যে ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো যদি আমার জানা থাকে, দেখো এটা আমি খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারি। 2 কজ স্কোয়ার, এখন এর মান এখানে কত? আলফা বাই 2, আলফা বাই 2। তাহলে উপরে নিচে কি হচ্ছে? 2 কাটা যাচ্ছে, আবার কস কাটা যাচ্ছে, উপরে থাকতেছে সাইন আলফা বাই 2 আর নিচে থাকতেছে কস আলফা বাই 2। তাহলে সাইন বাই কস নিশ্চয়ই বুঝতে পারছি ট্যান, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান আলফা বাই 2, অর্থাৎ থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। দেখো, প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ভেক্টর যোজনের কয়েকটি কমন এমসিকিউ এখানে দেওয়া আছে। তো প্রথমেই খেয়াল করো, দুটি ভেক্টরের মান যথাক্রমে 12 ও 5 হলে নিচের কোনটি এদের লব্ধি নির্দেশ করে না। এখন এখানে তো কয়েকটা লব্ধির মান দেওয়া আছে, কোনটা নির্দেশ করে না এটা বুঝবো কিভাবে? খেয়াল করো তো,
এই যে 12 এবং 5 এই দুইটা ভেক্টরের লব্ধির রেঞ্জটা কি হবে? নিশ্চয়ই আমাদের লব্ধির রেঞ্জটা আমরা জানি যে সর্বনিম্ন লব্ধি থেকে সর্বোচ্চ লব্ধির মাঝামাঝি হবে, তাই না? এর বাইরে তো কোনো মান এদের লব্ধি হতে পারে না। তাহলে 12 এবং 5-এর সর্বনিম্ন লব্ধি কত? দেখো 12 থেকে 5 গেলে কত হয়? 7। এবং সর্বোচ্চ লব্ধি কত হবে? 12 5 যোগ করলে হয় 17। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান 7 এবং সর্বোচ্চ মান 17। তাহলে 7 এবং 17-র বাইরে কোনো মান কি এদের লব্ধি নির্দেশ করতে পারবে? নিশ্চয় না। তাহলে দেখো 16 এটা রেঞ্জের ভিতরে, 8ও রেঞ্জের ভিতরে, কিন্তু 19 কিন্তু এই রেঞ্জেই পড়ে না। 19 কিন্তু কোনোভাবেই এদের লব্ধি নির্দেশ করতে পারবে না। সো এখানে আমাদের অ্যান্সার হবে 19। আচ্ছা, এরপরে দেখো দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হলে, মানে দুইটা ভেক্টরের মান সমান আবার তাদের লব্ধির মানটাও সমান। এটা সলভ করার জন্য আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আমার আলফাটা বের করতে হবে। তো দেখো আর পি কিউ দিয়ে দুটো ভেক্টর নির্দেশ করছে, আর দিয়ে লব্ধি নির্দেশ করছে। তো প্রশ্নে বলা আছে ভেক্টর দ্বয় পরস্পর সমান এবং লব্ধিও এর সমান, অর্থাৎ তিনটাই সেম। তাহলে হচ্ছে পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি গুণ করলে এখানেও 2p স্কোয়ার cos আলফা স্কোয়ার সমান এখানেও কি হচ্ছে 2p স্কোয়ার cos আলফা। তাহলে আমি যদি ওখানে 2p স্কোয়ার কমন নেই, থাকতেছে কি 1 প্লাস cos আলফা। পি স্কোয়ার কেটে দিলে থাকতেছে 1 প্লাস cos আলফা সমান হাফ। তাহলে cos আলফা সমান হচ্ছে হাফ মাইনাস 1, তার মানে মাইনাস হাফ। তাহলে আলফা সমান cos ইনভার্স মাইনাস হাফ। তো cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, এটা মনে রাখবা। সবসময় দেখা যায় যে এই মাইনাস হাফ এটা খুব কমন একটা ভ্যালু, এই ভেক্টর অধ্যায়ের বিভিন্ন জায়গায় তুমি এই ফরমেশনটা পাবা। তাহলে এটা মনে রাখবা, cos 120 ডিগ্রির মান আসলে মাইনাস হাফ। তাহলে cos ইনভার্স মাইনাস হাফ হবে 120 ডিগ্রি। তো যদি এমসিকিউ আসে তাহলে আসলে এত বড় সলিউশন করার মতো সময় তোমার থাকবে না। তো এটা তোমার একটা এমসিকিউটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে আমি সেই এমসিকিউগুলো দিয়েছি যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসিতে দুই জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ এবং বারংবার পরীক্ষায় আসতে দেখা যায়। তো যদি দুটা ভেক্টরের মান এবং লব্ধি তিনটা যদি সমান হয় তাহলে নির্দ্বিধায় তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। এরপরে দুটি সমান ভেক্টর হতে শূন্য লব্ধি পেতে হলে মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে চিন্তা করো তো, দুটি সমান ভেক্টরের লব্ধি শূন্য, তার মানে নিশ্চয়ই ধরো এই একটা যদি 5 হয় আর একটা কি হতে হবে? 5 হতে হবে। দুটি সমান ভেক্টর হলে কিভাবে এদের অ্যান্সার 0 আসবে? যদি এদের মধ্যে আমি বিয়োগ করি, এছাড়া তো কোনো ওয়ে নাই। তাহলে কখন দুটি ভেক্টরের লব্ধি বের করার সময় আমি বিয়োগ করব? অবশ্যই যখন সেটা বিপরীত দিকে ক্রিয়া করবে। তা আমার লব্ধির সর্বনিম্ন যে ভ্যালুটা ছিল, অর্থাৎ 180 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি ভেক্টরের লব্ধির ক্ষেত্রে আমরা করতাম কি? বিয়োগ করতাম। তাহলে দুটি সমান ভেক্টরকে বিয়োগ করলেই শুধুমাত্র শূন্য ভেক্টর পাওয়া যাবে, এবং আমি বিয়োগ করতে পারবো যখন তারা বিপরীতে কাজ করছে অথবা 180 ডিগ্রিতে ক্রিয়ারত। তাহলে দুটি সমান ভেক্টর হতে শূন্য লব্ধি হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু যদি একই হয় তাহলে এটা কি ভেক্টর? এটা কি সমরেখ, একক, নাল নাকি লব্ধি ভেক্টর? আচ্ছা চিন্তা করো, যদি শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হয় তাহলে কি তার কোনো দৈর্ঘ্য আছে? ওই ভেক্টরের কি কোনো মান আছে? না, তার কিন্তু কোনো দৈর্ঘ্যই নাই বললে ভুল হবে, দৈর্ঘ্য আছে কিন্তু মানটা শূন্য। ঠিক আছে, তাহলে যদি একটা ভেক্টরের মান শূন্য হয় সেটাকে আমরা কি বলি? নাল ভেক্টর। রাইট, নাল ভেক্টর। তাহলে যে ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই, এইটা দিয়ে বোঝায় যে ভেক্টরের মান শূন্য। তাহলে মান শূন্য হলে সেটাকে আমরা বলি নাল ভেক্টর। তো এখানে যে প্রশ্নটা দেয়া আছে, একটি নদীতে চলমান একটি নৌকা, এই নৌকাটিকে দুই তীর থেকে দুইজন ব্যক্তি সমান বল প্রয়োগ করে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে উদ্দীপকে সেটাই সুন্দর করে বলা আছে। এখানে নৌকার ভর, দেখো নৌকার ভরটা দেওয়া আছে 500 কেজি, এবং দুই তীর হতে দড়ি দিয়ে উভয় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে
হ্যাঁ, এই এখানে দেওয়া আছে 30 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণে। তাহলে দুই ব্যক্তির প্রদত্ত বলের মধ্যবর্তী কোণটা কত আসতেছে দেখো, এই কোণটা কিন্তু আসতেছে 60 ডিগ্রি। যাই হোক, এরপরে বলা হচ্ছে নৌকাটি 5 মিনিটে এই যে 3.6 কিলোমিটার দূরত্ব সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখন আবার করিম রহিমকে বলছে যে একই বল প্রয়োগ করে বা সমান টানে সেম ডিস্টেন্স 5 মিনিটের কম সময়ে পৌঁছানো সম্ভব। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে এই এফ এর মানটা নির্ণয় করো এবং করিমের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ এটিকে আসলেই সমান বল প্রয়োগ করে সমান দূরত্ব কম সময়ে যাওয়া সম্ভব কিনা। আমাদের যেই তথ্যগুলো দেয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে, দেখো আমাদের এই যে সরণ দেয়া আছে, এরপরে আমাদের সময় দেয়া আছে। যেহেতু এখানে বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে ত্বরণ আছে। এবং আমাদের কিন্তু এই যে লব্ধি বলটা, এই লব্ধি বলটার দরুন ত্বরণ সৃষ্টি হচ্ছে এবং সেই ত্বরণের দ্বারাই 5 মিনিটে 3.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি যদি এখানে ত্বরণের মানটা বের করতে চাই, ত্বরণের মানটা কিভাবে বের করা সম্ভব একটু খেয়াল করে দেখো। সময় জানা আছে, দূরত্ব জানা আছে, আদিবেগ জানা আছে, সব জানা আছে। তাহলে এখানে আমাদের ত্বরণের মানটা এই যে এই ফর্মুলা যদি ইউজ করি, এস ইকুয়ালস টু ইউটি, বা ইউ না লিখে আমি ভি নট লিখি যেহেতু আমরা এখন এইচএসসিতে উঠে গেছি। তাহলে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে সরণ হচ্ছে 3.6 কিলোমিটার, তার মানে 3600 মিটার ইকুয়ালস টু আদিবেগ তো 0, এটা বাদ ইকুয়ালস টু আসছে হাফ এর মান বের করবো, টি তো 5 মিনিট, তাহলে হচ্ছে 300 মিনিট, 300 স্কোয়ার। তাহলে এখান থেকে এই ইকুয়ালস টু আসতেছে 2 × 3600 ডিভাইডেড বাই 300 স্কোয়ার, 2.08 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে খেয়াল করো, আমাদের যেই এফ বের করতে হবে এইটা কিন্তু দুইজন প্রয়োগ করছে, দুইজনই সমান যে বলটা প্রয়োগ করছে সেই বলটা। কিন্তু আমরা এখান থেকে যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যের মাধ্যমে যে বলটা বের করতে পারবো সেটা কিন্তু যেই বলের দরুন নৌকাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে নৌকার উপর প্রযুক্ত লব্ধি বলটা। তাহলে আমাদের এখানে যে ত্বরণটা বের হয়েছে সেটা কিন্তু সেই লব্ধি বলের দরুন সৃষ্টি হওয়া ত্বরণটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি নৌকার উপর প্রযুক্ত লব্ধি বল, নৌকার উপর প্রযুক্ত লব্ধি বল F ইকুয়ালস টু এম এ। যে ত্বরণটা বের হয়েছে এটা নিশ্চয়ই লব্ধি বলের দরুন সৃষ্টি হওয়া ত্বরণ। দেখো, আমরা প্রকৃতিতে যা কিছু দেখতে পাবো, যেটা আমরা সচক্ষে দেখতে পাবো, সেইটা কিন্তু লব্ধি অবস্থা। হ্যাঁ, যেমন আমরা এখানে নদী নৌকার প্রবলেমগুলোতে যদি আমরা চিন্তা করি, নদীতে যে নৌকাটা আমরা যেটা চলতে দেখছি সেটা কিন্তু নদীর যে স্রোতের বেগ এবং নৌকার যে প্রকৃত বেগ, দুইটার সম্মিলিত যে বেগটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কখনোই নৌকার প্রকৃত বেগটা দেখতে পাচ্ছি না। তাহলে যা কিছু আমরা দেখতে পাই সেগুলো কিন্তু লব্ধি অবস্থা দেখতে পাই। তাহলে এখানেও যেই ত্বরণটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু লব্ধি বলের দরুন সৃষ্টি হয়েছে, সেটা রহিমের বা করিমের কারো একার বলের সৃষ্টি হয় নাই। তাহলে ওটাকে আমি দুইজনের আলাদা আলাদা বলগুলোকে আমি এফ দিয়ে কনসিডার করেছি। এখানে আর এফ না বলে ধরো আমি আর দিয়ে কনসিডার করলাম, আর ইকুয়ালস টু এম এ। তাহলে এই আরটা হচ্ছে আমাদের লব্ধি বল। তাহলে লব্ধি বলটা হবে, ভর যেহেতু আমার দেওয়া আছে 500 কেজি, তাহলে 500 ইন্টু 0.08, তাহলে হচ্ছে 40, দুইটা শূন্য দুই ঘর আগে, ঠিক আছে, 40 নিউটন। ফর্মুলা যদি অ্যাপ্লাই করি সেটা আসতেছে আর স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ কস, যেহেতু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা এই যে আমরা বের করে রেখেছি কত, 60 ডিগ্রি। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কস 60 ডিগ্রি। তা আমরা জানি cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ টু চলে গেলে থাকতেছে 3f স্কোয়ার। তাহলে f ইকুয়ালস টু আলটিমেটলি দাঁড়ায় r/√3। এইখানে কিন্তু আমরা ওই সেম ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি, কিন্তু অন্য সময় আমাদের ভেক্টরগুলো জানা থাকতো, লব্ধি বের করতাম। এখন আমাদের লব্ধি জানা আছে, ভেক্টর বের করতে হবে। তো আলটিমেটলি প্রসেস কিন্তু ওটাই। এখন উচ্চতর দক্ষতায় কখনো আমার সিচুয়েশনগুলোকে কমপ্লেক্স করে দিবে, যেটা
আইডেন্টিফাই করে আমাকে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে, নিয়মগুলো অ্যাপ্লাই করে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য প্র্যাকটিসের কোনো মানে কমতি রাখা যাবে না। প্র্যাকটিস ছাড়া তুমি যতই ফর্মুলা শিখো, যতই ফর্মুলা মুখস্থ করো না কেন, এই প্র্যাকটিস, এই প্রবলেমগুলো সলভ করার প্র্যাকটিস না করলে তুমি কিছুই করতে পারবে না। তাহলে এখান থেকে যদি আমি বলের মানটা বের করি, এফ ইকুয়ালস টু আসছে, আর এর মান যেহেতু 40 বের হয়েছে, 40/√3 ইকুয়ালস টু, তো এটাই আমরা একটু সরলভাবে প্রথমে একটু লিখবো। হ্যাঁ, যে আমরা যদি এই দড়ির যে দৈর্ঘ্য সেটা যদি বৃদ্ধি করি, অর্থাৎ দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করে, বা এই যে আমাদের আনুভূমিকের সাথে কোণটা হ্রাস করে, সাথে দড়ির পণ্য কোণ হ্রাস করে একই দূরত্ব কম সময়ে পৌঁছানো সম্ভব, কম সময়ে পৌঁছানো সম্ভব। এখন গাণিতিকভাবে যদি আমরা এটা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা এই 30 ডিগ্রির চেয়ে কম একটা কোণ যদি ধরে নেই, ধরি রহিম ও করিম উভয়ই 15 ডিগ্রি কোণে সমান টান প্রয়োগ করছে। তো এটা নিশ্চয় 30 ডিগ্রির চেয়ে কম। আমাদের যে বক্তব্য ছিল যে আনুভূমিকের সাথে দড়ির উৎপন্ন কোণটা হ্রাস করে দিব, তাহলে এই হ্রাস করে একটা কোণ আমি ধরে নিচ্ছি, র্যান্ডম একটা কোণ, সেই কোণে যদি আমি সমান টানটা প্রয়োগ করি, সেক্ষেত্রে যদি আমাদের সময়ের মানটা কমে আসে, তাহলে তার বক্তব্যের যৌক্তিকতা আছে, তার বক্তব্য সঠিক। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, রিচেক করতে হবে যে, তাহলে আমাদের এখানে রিচেক করতে হবে যে এই কোণের এবং সমান বলের দ্বারা সময়টা কমে আসে কিনা। তাহলে আমরা প্রথমে লব্ধিটা বের করে ফেলি। এফ ইকুয়ালস টু, এখানে আমাদের লব্ধি আসবে তাহলে আর ইকুয়ালস টু √, আচ্ছা 2f² প্লাস 2f² কজ, বুঝতেই পারছো দুইটাই যেহেতু সমান বল। হ্যাঁ, তাহলে f² প্লাস f² প্লাস 2f না লিখে 2f² প্লাস 2f² কজ সরাসরি লিখছি। তাহলে কজ এখানে দেখো দুইটাই যখন 30 ডিগ্রি করে ছিল তখন টোটাল হয়েছিল 60 ডিগ্রি। এখন যদি 15 করে হয় তাহলে টোটাল কত হবে, 30 ডিগ্রি। তো এটার ধরুন আমরা যে লব্ধি বলটা পাচ্ছি 44.43 নিউটন। যখন আমাদের এই মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি ছিল, তখন আমাদের কিন্তু 40 নিউটন আসছিল লব্ধি বলের মান পূর্ববর্তী ক নাম্বারে। তো এখন আমাদের যখন মধ্যবর্তী কোণটা এটা 15 ডিগ্রি করে দিচ্ছি, মানে টোটাল কোণটা যখন 30 ডিগ্রি হয়ে গিয়েছে, তখন আমাদের লব্ধি বলের মানটা কিন্তু বেড়ে গিয়েছে। তার মানে নিশ্চয়ই এর দরুন যে আমাদের ত্বরণটা আসবে, হ্যাঁ, এর দরুন যে আমাদের ত্বরণটা আসবে, যে ত্বরণ তখন কিন্তু বল যেহেতু আমাদের 44.43 এবং এখানে ভরটা হচ্ছে 500 কেজি, তাহলে ত্বরণের মানটা আসছে 0.0888 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এই সেম ত্বরণ যদি আমরা এখানে ইউজ করি, তাহলে S ইকুয়ালস টু, অতএব S ইকুয়ালস টু v0t প্লাস হাফ এটি স্কয়ার, এই ফর্মুলা ইউজ করার মাধ্যমে এটা যদি আমরা বের করতে চাই, S তো আমাদের জানাই আছে 3600 মিটার ইকুয়ালস টু, আজকে যেহেতু শূন্য এটা বাদ, এখানে আসতেছে আমাদের হাফ, এর মান তো জেনে গেলাম 0.0888, পুরোটাই লিখছি কারণ এর আগে আমাদের কিন্তু শুধু 0.080 ছিল, তখন কিন্তু সামান্য বেড়েছে, তো পুরোটাকে এই জন্য আমি কনসিডার করছি, ইন্টু t²। তো যেখান থেকে আমার t এর মানটাই আসলে বের করতে হবে। এখানে আমাদের এটা সমাধান করলে t এর মান আসতেছে 284.74 সেকেন্ড। এর আগে এই ডিস্টেন্সে যখন আমাদের 30 ডিগ্রি কোণে দুজনে বল প্রয়োগ করেছিল, তখন আমাদের এই দূরত্বটা অতিক্রম করার জন্য সময় লেগেছিল 5 মিনিট, অর্থাৎ 300 সেকেন্ড। এখন কিন্তু সেম দূরত্ব অতিক্রম করার জন্য আমাদের সময় লেগেছে 284 সেকেন্ড, তাই তো? তার মানে সময় কিন্তু কমে এসেছে। অর্থাৎ এই করিমের বক্তব্যটা যৌক্তিক, এবং কখন যৌক্তিক, যখন আমাদের দুইজনই যেই কোণে বলটা দিচ্ছিল তার থেকে কম বলে বল প্রয়োগ করবে, অর্থাৎ দড়ির দৈর্ঘ্যটা বৃদ্ধি করে,
আনুভূমিকের সাথে কম কোণ উৎপন্ন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে আসলে তোমার একাধিক কনসেপ্টকে মার্জ করে বিভিন্ন প্রশ্ন দিবে। যেমন এখানে আমাদের প্রথমে কিন্তু সামান্তরিক নীতি বা লব্ধির কনসেপ্ট থেকে প্রশ্ন করেছে, এবং দ্বিতীয়টাতে কিন্তু আমাদের এই লব্ধির কনসেপ্টটাই, বাট উপাংশের যে বেসিক বিষয়টা ছিল, যেমন তোমার মাথায় যদি এখানে শুরুতেই না আসে যে আমার দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করার মাধ্যমে এদিকে বলের লব্ধি বলের মানটা বাড়ানো সম্ভব, বা দড়ির দৈর্ঘ্যের মাধ্যমে আনুভূমিক উপাংশের মানটা বাড়ানো সম্ভব, এই কনসেপ্টটা যদি তোমার মাথায় না আসে তাহলে কিন্তু তুমি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথমেই যে আমি সিদ্ধান্তটা নিলাম যে দড়ির দৈর্ঘ্য বৃদ্ধিতে বা আনুভূমিকের সাথে দড়ির উৎপন্ন কোণ হ্রাস করে এই দূরত্ব কম সময়ে পৌঁছানো সম্ভব, এই সিদ্ধান্তটা না নিতে পারলে কিন্তু এদিকে আমার ক্যালকুলেশন করার কোনো সুযোগই নেই। এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই কিন্তু আমি 30 ডিগ্রির চেয়ে কম একটা কোণ ধরে নিয়ে আমি ক্যালকুলেশন করে প্রুভ করলাম যে আসলেই হ্যাঁ, সমান টানে কম সময়ে সেম দূরত্ব অতিক্রম করা সম্ভব। পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর বিভাজনের যে অনুধাবনমূলক প্রশ্নটা আমরা করে এসেছিলাম, সেই সংশ্লিষ্ট আরেকটা সৃজনশীল প্রশ্ন খেয়াল করো। এই ক্ষেত্রে পাখির দুই ডানা দিয়ে যে বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের ধাক্কার পরিমাণটা দেয়া আছে, দেখো 5 নিউটন, এবং এইটার মধ্যবর্তী কোণ দেয়া আছে 60 ডিগ্রি। আমাদের প্রশ্ন করা হয়েছে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত। অর্থাৎ দুই ডানা দিয়ে যদি আমার 5 নিউটন করে বল প্রযুক্ত হয়, যেখানে আমার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই প্রতিক্রিয়া বলগুলো কিন্তু কি 5 নিউটন করেই হবে। তাহলে এই 5 নিউটন এবং 5 নিউটন বলের লব্ধিটা, যেটার মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানটা কত হবে। সহজভাবে এই লব্ধির মানটা বের করলেই আমাদের অ্যান্সারটা চলে আসে। তাহলে ধরো ক নম্বরের অ্যান্সারের ক্ষেত্রে আমি দুইটা বলকে, ওএ বরাবর বলকে ধরে নিলাম পি, যেটা হচ্ছে 5 নিউটন, ওবি বরাবর ধরে নিলাম কিউ, যেটাও কিন্তু কত 5 নিউটন, আর মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ওসি বরাবর যেই প্রতিক্রিয়া বলটা, সেটা নিশ্চয়ই আমার এই ওএ এবং ওবি বরাবর বলের লব্ধি। ঠিক আছে, তাহলে আমাদের লব্ধির সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, আর ইকুয়ালস রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাহলে এখানে আসতেছে পি এর মান 5 স্কয়ার, কিউ এর মান 5 ইন্টু 2 to 5 into 5 cos 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু জানি cos 60 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এখানে আসতেছে 25 প্লাস 25 প্লাস 25, হাফ টু কাটা গেল, আচ্ছা ঠিক আছে। তাহলে রুট ওভার 75 ইকুয়ালস টু 8.66 নিউটন। খুবই সহজ একটা প্রশ্ন। এরপরে খ নাম্বারটার দিকে একটু খেয়াল করলে আমরা দেখতে পাই ওএ বরাবর, অর্থাৎ এই দিকে যে বলটা, সেই বলটাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে আগে ছিল 5 নিউটন, এখন এটাকে দ্বিগুণ করে দিলে 2 into 5 কত আসে, 10 নিউটন। তাহলে এই বরাবর বলটা যদি দ্বিগুণ হয়ে যায়, আমি কিন্তু দেখো প্রতিক্রিয়া বলটাকে দ্বিগুণ করেছি, আলটিমেটলি পাখা বা এই যে পাখির ডানা দিয়ে যে বলটা প্রয়োগ করবে, সেই বলের সমপরিমাণে কিন্তু প্রতিক্রিয়া বল কাজ করবে, তাই না? তাহলে এইবার কিন্তু আমাদের আর মান দরকার নেই, আমাদের দরকার কি, পাখিটি কোন দিকে উঠবে, মানে এই যে ভেক্টর দুইটা আছে, এই ভেক্টর দুইটার লব্ধিটা কোন দিকে হবে। আর আলটিমেটলি দুইটা ডানার যে প্রতিক্রিয়া বল, সেগুলোর লব্ধি যেদিকে হবে, পাখিটাও সেদিকেই মুভ করবে। তাহলে আমাদের বের করতে হবে যে একটা বল তখন আমার জানা থাকলো 10 নিউটন, আর একটা বল জানা থাকলো 5 নিউটন। তাহলে এই 10 নিউটন এবং 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এদের লব্ধির দিকটা কোন দিকে। ও এ বরাবর নতুন যে বলটা, সেটাকে যদি চিন্তা করি পি বল, তাহলে পি ইকুয়ালস টু আসছে 2 into 5 ইকুয়ালস টু 10 নিউটন। ঠিক আছে, আর ওবি বরাবর বলটাকে ধরে নিলাম কিউ, যেটা আমাদের আগের মতোই আছে, এটার কোনো চেঞ্জ হয় নাই, 5 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ নির্ণয়ের ফর্মুলাটা আমরা নিশ্চয়ই সবাই জানি, tan theta is equals to, এখন এখানে বিষয় হচ্ছে কি, কার সাপেক্ষে আমি কোণটা বের করব। যার সাপেক্ষে বের করব তাকে সিঙ্গেল রাখতে হবে, মনে আছে নিশ্চয়ই, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে ধরো আমি এখানে কিউ এর সাপেক্ষে বের করতে চাচ্ছি, তাহলে কিউ থাকবে সিঙ্গেল। তাহলে কিউ হচ্ছে এখানে আমার 5 নিউটন প্লাস পি হচ্ছে 10 cos 60 ডিগ্রি, পরে হবে 10 sin 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, তার নিচে থাকতেছে 5 প্লাস 5, আচ্ছা বড় থাকতেছে হচ্ছে 10, আচ্ছা ঠিক আছে 5 √3/2, তাহলে হচ্ছে 5√3। ওকে, তাহলে এখানে আমার থাকবে √3/2। ওকে ফাইন। তাহলে থিটা ইকুয়ালস টু আসছে tan ইনভার্স
√3/2 যেটা সমান হবে 40.88 ডিগ্রি। তাহলে যদি আমি কোনটাকে এক্স্যাক্টলি ডিফাইন করতে চাই তাহলে আমার বলতে হবে যে পাখিটি ওবি এর সাথে 40.88 ডিগ্রি কোণে, অথবা দেখো 40.88 ডিগ্রি কোণে যাওয়া মানে কি, আমার যে অ্যান্সারটা বের হচ্ছে সেটা হচ্ছে এই ওবি, হ্যাঁ সেটা হচ্ছে এই ওবি এবং ও এর মাঝামাঝি এই দিকে, যেটা ওবি এর সাথে 40.88 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে দেখো দুইটা যেহেতু সমান বল এবং এই যে লব্ধিটা সেটা মাঝামাঝি বরাবর গিয়েছে, তার মানে আমি নিশ্চিত ছিলাম যে টোটাল যদি 60 ডিগ্রি হয় এই কোণের মানটা কিন্তু কত 30 ডিগ্রি ছিল, তাহলে শুধু এটুকু ছিল কত 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি থেকে আমার এখন দেখো এই টোটাল কোণের মানটা আসছে কত 40.88, তাহলে 40.88 থেকে যদি আমি 30 মাইনাস করি তাহলে থাকবে কত 10.88। তাহলে আমি কিন্তু এইভাবে বলার পাশাপাশি এটা বলতে পারি যে পূর্ব দিকের সাথে 10.88 ডিগ্রি কোণে পাখিটি উঠছে, এটাও কিন্তু বলা সম্ভব। হ্যাঁ, পূর্ব দিকের সাথে 10.88 ডিগ্রি কোণে উঠছে বা উড়বে। ভেক্টর যোজনের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে এই ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রটা খুবই সহজ আসলে, এখানে মাথায় রাখতে হবে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু থাকে। অবশ্যই আমরা জানি যে এইটা যদি ভেক্টর নির্দেশিত হয় তাহলে এইটা হচ্ছে আমাদের পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তো ধরো এইখানে এই ভেক্টরটার পরে আরেকটা ভেক্টর আমি এইভাবে কল্পনা করছি, তাহলে চিন্তা করো প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দু যেখানে, দ্বিতীয় ভেক্টরটার পাদবিন্দু সেখানে। তো এরকম ঘটনার ক্ষেত্রে আমরা বলবো এটা একই ক্রমে আছে, এটা যে ক্রম নির্দেশ করছে সেটাও একই ক্রম নির্দেশ করছে। কিন্তু যদি দেখো যে কোনো ভেক্টরের শীর্ষবিন্দু যেখানে, অন্য আরেকটি ভেক্টরের শীর্ষবিন্দু যদি সেখানে হয় তাহলে তারা বিপরীত ক্রম নির্দেশ করছে। ঠিক আছে, অথবা একটা ভেক্টরের যদি পাদবিন্দু অন্য একটা ভেক্টরের পাদবিন্দুতে থাকে তাহলে তারা বিপরীত ক্রম নির্দেশ করছে। তাহলে এই যে এটা যদি বুঝি তাহলে দেখো এই একটা ত্রিভুজের চিত্র থেকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো কোন দুটো ভেক্টর একই ক্রমে আছে আর কোনটা বিপরীত ক্রমে আছে। খেয়াল করো এখানে এ বি যে ভেক্টরটা আছে বা পি ভেক্টর যেটা আছে সেটার শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দুটা খেয়াল করি, তার মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই ক্রমে আছে এবং এই যে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু এবং আর ভেক্টরের শীর্ষবিন্দু একই জায়গায় আছে, তার মানে আর ভেক্টরটা বিপরীত ক্রমে আছে। তাহলে ভেক্টরের নীতি অনুযায়ী এই আর ভেক্টরটা হবে কি পি এবং কিউ এর লব্ধি, অর্থাৎ পি এবং কিউ এর যদি আমি যোজন চিন্তা করি তাহলে এদের যোজনটা হবে অ্যাকচুয়ালি এই যে আর ভেক্টরের সমান। একটা চিত্র এঁকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। ধরো পি কিউ আর তিনটা ভেক্টর দেওয়া আছে, ধরো ক নম্বরে আছে পি ইকুয়ালস টু কিউ প্লাস আর, আচ্ছা পি ইকুয়ালস টু কিউ প্লাস আর। খ নম্বরে আছে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। গ নম্বরে আছে কিউ ইকুয়ালস টু আর প্লাস পি। ঘ নম্বরে আছে কোনোটি নয়। তাহলে কোনটা অ্যান্সার হবে? তো আমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন দুটো একই ক্রমে আছে কোনটা বিপরীত ক্রমে আছে। যারা একই ক্রমে আছে তাদের লব্ধি হবে বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টরটা। তাহলে এখানে আমরা একটু দেখি, পি এর শীর্ষবিন্দুতে কিউ এর পাদবিন্দু আছে, তার মানে তারা একই ক্রমে আছে। আবার কিউ এর শীর্ষবিন্দুতে আর এর পাদবিন্দু আছে, তাহলে এরাও একই ক্রমে আছে। তাহলে এই চিত্রে কিন্তু তিনটা ভেক্টরই একই ক্রমে আছে, এদের এখানে কেউই বিপরীত ক্রমে নেই। তাহলে যেহেতু তিনটা ভেক্টর একই ক্রমে আছে তার মানে এখানে কোনোটাই লব্ধি নির্দেশ করছে না। সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এখানে সঠিক অ্যান্সারটা হবে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। তার মানে তিনটার লব্ধি আসলে এখানে 0। তার মানে এখানে যেহেতু কোনো কাঙ্ক্ষিত অ্যান্সার নেই, অ্যান্সার হবে আসলে ঘ নাম্বার, কোনোটিই নয়। ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র যেটা আমরা পড়লাম, বহুভুজ সূত্রটা আসলে এটার একদমই সেম।
শুধুমাত্র পার্থক্য যে ত্রিভুজের তিনটা বাহু বা দুইটা ভেক্টরের লব্ধি আর একটা দ্বারা নির্দেশিত হবে, অর্থাৎ টোটাল তিনটা ভেক্টর ক্রিয়ারত থাকবে। আর বহুভুজ সূত্রে আমাদের তিনটার অধিক থাকতে পারে, এখানে পঞ্চভুজ হতে পারে, পাঁচটা ভেক্টর থাকতে পারে, ছয়টা থাকতে পারে, সাতটা থাকতে পারে, ইচ্ছা মতো থাকতে পারে। বাট অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে ওখানে ছিল দুটো ভেক্টর একই ক্রমে থাকবে আর একটা বিপরীত ক্রমে থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা শুধুমাত্র বিপরীত ক্রমে থাকবে, বাকি সবগুলো একই ক্রমে থাকবে। তো যতগুলো একই ক্রমে থাকবে, এই একই ক্রমে থাকা ভেক্টর গুলোর লব্ধি নির্দেশ করবে ওই বিপরীত ক্রমে থাকা একটা ভেক্টর। যেমন ধরো আমি এখানে যদি একটা ষড়ভুজ চিন্তা করি, খেয়াল করো, ধরো এ বি সি ডি ই এফ এরকম প্রান্তিক বিন্দুগুলোকে আমি নামকরণ করলাম। ধরো এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর, সি ডি একটা ভেক্টর, ডি একটা ভেক্টর এবং ই এফ একটা ভেক্টর। খেয়াল করো তো সবগুলো একই ক্রমে আছে না? কারণ এটার শীর্ষবিন্দুতে ওটার পদবিন্দু আছে, আবার এটার শীর্ষবিন্দুতে ওটার পদবিন্দু আছে, তার মানে সবগুলো একই ক্রমে আছে। বাট আমি লাস্টে জাস্ট এই যে এ এফ ভেক্টরটা আছে এইটা দেখো বিপরীত ক্রমে নিয়ে সেট করে ফেললাম। দেখো ই এফ ভেক্টরের শীর্ষবিন্দু যেখানে, এ এফ ভেক্টরের শীর্ষবিন্দু ওখানে, তার মানে এরা দুইজন যে বিপরীত ক্রমে আছে এখানে কোনো সন্দেহ নেই। তাহলে এই বাকি সবগুলোই কিন্তু একই ক্রমে আছে। ওই ত্রিভুজ নীতিতে যেভাবে আমি পড়ে এসেছিলাম, যারা একই ক্রমে থাকবে তাদের লব্ধি হবে বিপরীত ক্রমে থাকা ভেক্টরটা, সেই অ্যাপ্রোচটাই যদি এখানে আমি অ্যাপ্লাই করি, এখানে আস্তে আস্তে এ এফ ভেক্টরটা বিপরীত ক্রমে আছে, সুতরাং এটা বাকি সবগুলোর লব্ধি নির্দেশ করবে। তার মানে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই এফ ভেক্টর। এই অঙ্কটা করতে গেলে তোমার ভেক্টরের ত্রিভুজ নিতে অবশ্যই পারতে হবে। যদিও অনেকে আমরা শর্টকাট দিয়ে এটা করে ফেলি, কিন্তু ধরো সিকিউএ বা রিটেনে যখন এটা আসছে তখন কিন্তু তোমার বিশ্লেষণপূর্বক ত্রিভুজ নীতিটা অবশ্যই জানা লাগবে। এই প্রশ্নটার দিকে খেয়াল করো, এখানে আমার দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, একটা হচ্ছে এ 2,3,1 আর একটা বি 4,3,2, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এখন প্রশ্নের মধ্যে আমার চেয়েছে এ বি ভেক্টর বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তো প্রথম প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই, তার মানে এ বি ভেক্টর বলতে কি বোঝায় আসলে? এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর অবশ্যই। সেই ক্ষেত্রে দেখো এই ভেক্টরটা সরাসরি বের করার নিয়ম কিন্তু এখন পর্যন্ত আমরা শিখিনি। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি তা দিয়ে আমরা অবস্থান ভেক্টরটা বের করতে পারি। তাহলে ওই অবস্থান ভেক্টরটা হবে 2i প্লাস 3j প্লাস k। হ্যাঁ, আমরা এই বিষয়ে ইতিপূর্বে গত ক্লাসে খুব সুন্দর করে বুঝে এসেছি। যারা গত ক্লাসটা মিস করেছো তারা চাইলে এই বিষয়টা খুব ভালো করে বোঝার জন্য, উপাংশ এবং ভেক্টর পরিচিতি বোঝার জন্য পূর্বের ক্লাসটা দেখে আসতে পারো। তো এইখানে ওবি যে অবস্থান ভেক্টরটা সেটা হচ্ছে ওবি ইকুয়ালস টু 4i প্লাস 3j প্লাস 2k। দুইটা অবস্থান ভেক্টর আমরা জেনে গেলাম। এখন আমার প্রয়োজন কিন্তু কি এবি ভেক্টর। যদি আমরা ও এ বি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এখানে যদি ভেক্টর যোজনের ত্রিভুজ নীতিটা অ্যাপ্লাই করা হয়, ত্রিভুজ নীতিটা কি মনে আছে তো? একই ক্রমে যারা নির্দেশ করবে তাদের লব্ধি হবে বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টরটা। এখানে দেখো একই ক্রমে কারা আছে? ও এ এবং এ বি, কারণ ও এর শীর্ষবিন্দুতে এ বি এর পাদবিন্দু আছে। অর্থাৎ এইখানে ত্রিভুজ নীতিটা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি, কারণ ও এ দেখো খেয়াল করে ও এ এবং এ বি এরা কিন্তু একই ক্রমে আছে, এবং ও বি ভেক্টরটা এবং এ বি ভেক্টরটা পরস্পর বিপরীত ক্রমে আছে। কেন? কারণ এ বি ভেক্টরের শীর্ষবিন্দুতে ও এ ও বি ভেক্টরের শীর্ষবিন্দু আছে, সুতরাং এদের লব্ধি নির্দেশ করবে ও বি ভেক্টরটা। তাহলে এখানে ত্রিভুজ নীতি অ্যাপ্লাই করে ফেললে দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, যেখানে আমার দরকার কোনটা? আমার কিন্তু ও এ এবং ও বি জানা আছে, আমার দরকার হচ্ছে এ বি ভেক্টরটা। সো এ বি ভেক্টরটাকে আমি সমাধান করতে চাইলে এ বি ভেক্টরটা একপাশে রেখে বাকিগুলো অন্যদিকে নিয়ে যাই, তাহলে ও বি মাইনাস ও এ ভেক্টর। তা ও বি ভেক্টরটাও আমরা জানি, ও এ ভেক্টরটাও আমরা জানি। তো ও বি থেকে যদি ও এ বিয়োগ করি, সরাসরি করে দিচ্ছি, দেখো 4 - 2 অর্থাৎ 2i, এরপর হচ্ছে 3 - 3 অর্থাৎ জে তো থাকতেছে না, তাহলে জে নাই, অর্থাৎ তারপরে দেখো কে এর ক্ষেত্রে 2 - 1 অর্থাৎ শুধু কে, তাহলে 2i প্লাস কে, এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। আমরা জানি একক ভেক্টর মানে হচ্ছে কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই আমাদের একক ভেক্টর। তাহলে এই ভেক্টরকে যদি আমি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? এই ভেক্টর বরাবর একক ভেক্টর বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে এই ভেক্টরটার মানটা বের করে ফেলতে হবে। তাহলে এ বি ভেক্টরের মান কত হবে? এ বি ভেক্টরের মান হবে √2² + 1², দ্যাট ইজ √5। সুতরাং এই এ বি ভেক্টরটাকে
যদি আমি তার মান দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো কি এবি বরাবর একটা একক ভেক্টর। তো একক ভেক্টর বোঝানোর ক্ষেত্রে আমি ক্যাপ সাইনটা ইউজ করলাম। একক ভেক্টর সমান হবে এবি ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টরের মান। তাহলে এবি ভেক্টরটা কত 2i প্লাস কে, এবং মানটা আমরা জেনে গেলাম √5। তাহলে এটাকে সুন্দর করে লিখলে লেখা যায় যে 1/√5 2i প্লাস কে। তবে যদি এটা এমসিকিউ এই ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমার এত এক্সপ্লেনেশনের দরকার নেই, কারণ সবসময় যেটা হবে দেখো এখানে সবসময় যেটা হবে এই লব্ধিটা বের করতে গেলে পরের বিন্দু থেকে আগের বিন্দুটাকে বিয়োগ করতে হয়। তো যদি এমসিকিউ আসে তখন তোমার এই এক্সপ্লেনেশনের দরকার নেই, তুমি জাস্ট মনে রেখে দিতে পারো যে পরের বিন্দুটা থেকে আগের বিন্দুটা আমি সরাসরি বিয়োগ করব। তাহলে এখানে যদি আমি এই শর্টকাট করতে চাই তাহলে দেখো এবি ভেক্টর সমান হচ্ছে পরের বিন্দু কোনটা বি, আগে এতে ছিল পরে বিতে আসছে, তো ইনিশিয়াল বিন্দুটা এ, ফাইনাল বিন্দুটা হচ্ছে বি। তাহলে বিতে 4 এতে 2, তাহলে 4 থেকে 2 গেলে 2i, 3 থেকে 3 গেলে 0j, আবার 2 থেকে 1 গেলে 1k। তো 1 লিখলাম না, তো 0j আসলে লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখেছি। তো এই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করো যদি রিটেনে আসে। এখন যদি এমসিকিউ আসে তাহলে এত ডিটেলস করার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা সরণ ভেক্টরের পরের বিন্দুটা থেকে আগের বিন্দুটা বিয়োগ করে দিলেই তুমি ভেক্টরটা পেয়ে যাবে। এরপরে আসি বিএ ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এখন কথা হচ্ছে এবি ভেক্টর আর বিএ ভেক্টর কি আলাদা কিনা? অবশ্যই কিন্তু আলাদা। আমরা সবসময় যেটা জানি এরকম দুটো বিন্দুর দ্বারা যদি ভেক্টর নির্দেশিত হয় তাহলে প্রথমে যেটা লেখা হবে সেটা হচ্ছে এই বস্তুটার আদি অবস্থান প্রথমে যেখানে ছিল, আর পরের বিন্দুটা হচ্ছে যেখানে সে সরণ করে মুভ করেছে পরের অবস্থানটা। তাহলে বিএ বিন্দু দিয়ে বিএ ভেক্টর দিয়ে বোঝাবে বি বিন্দু থেকে এই বিন্দুতে সরণ ঘটানো। তাহলে বি বিন্দু থেকে যদি এই বিন্দুতে সরণ ঘটায় এই অবস্থানটা কোথায় বিতে, শেষ অবস্থানটা কোথায় এতে, তাহলে বি থেকে এই বিন্দুতে সরণ হয়েছে, তখন আমার সাইনটা কিন্তু এইরকম হয়ে যাবে। এবার এই বরাবর মুভ করেছে বি এ। তাহলে এবার এক ঠান্ডা মাথায় চিন্তা করো তো ত্রিভুজ নীতিটা কি আর এরকম আছে? ত্রিভুজ নীতিটা কিন্তু আর এরকম সেম টু সেম নাই। এবার ভেক্টর যোজনের ত্রিভুজ নীতির ক্ষেত্রে আমরা খেয়াল করি ও এ এবং বি এ এই দুইটা বিপরীত ক্রমে আছে, তাহলে একই ক্রমে কারা আছে ও বি এবং বি এ। তাহলে সেক্ষেত্রে আমাদের ভেক্টর যোজনের ত্রিভুজ নীতিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমার নিয়ম অনুযায়ী আমি পাচ্ছি ও বি প্লাস বি এ দ্যাটস ইকুয়ালস টু ও এ। একই ক্রমে আছে ও বি এবং বি এ এবং বিপরীত ক্রমে আছে ও এ, দ্যাটস ওয়াই ও এ হচ্ছে এই দুইটা লব্ধি নির্দেশ করছে। তাহলে আমার দরকার হচ্ছে আসলে বি এ, দ্যাটস ওয়াই আমি করছি কি বি এ ইজ ইকুয়ালস টু ও এ মাইনাস ও বি। তাহলে দেখো 2 থেকে 4 গেলে -2i, 3 থেকে 3 গেলে তো 0ই, আর 1 থেকে 2 গেলে -k। তাহলে বি এ ভেক্টরটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জড। আবার দেখো খেয়াল করে এখানে যদি আমি যেটা বললাম এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যেটা করব পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব, সেই প্রসেসটা যদি অ্যাপ্লাই করি এখানে যদি বি এ বের করি তাহলে দেখো পরের বিন্দু কোনটা এ, তাহলে এ থেকে বি বিয়োগ করব। 2 থেকে 4 গেলে -2i, 3 থেকে 3 গেলে 0, 1 থেকে 2 গেলে -k। সিম্পল। ওকে, আবার দেখো মানের ক্ষেত্রে তাহলে আমরা কি করব, মান বি এ ইজ ইকুয়াল টু √2 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার, দ্যাট মিন্স √5। আবার যদি আমি এবি বরাবর বি এ বরাবর একক ভেক্টরও বের করতে চাই তাহলে বি এ বরাবর একক ভেক্টর হবে বি এ ইজ ইকুয়ালস টু যে বি এ ভেক্টর ডিভাইডেড বাই বি এ ভেক্টরের মান। তার মান কিন্তু এটাই আছে 1/√5, আর বি এ ভেক্টর কিন্তু আছে কোনটা, তাহলে এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে -1/√5, এখানে থাকতেছে 2i প্লাস কে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু হরহামেশাই আসে। তোমার অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর নির্ণয় করতে পারলেই এরপরে ওই ভেক্টরগুলোর মাধ্যমে তোমার হয়তো বা ডট গুণন করতে বলবে, একক ভেক্টর বের করতে বলবে, বা ওই ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলবে, বা এরকম ভেক্টরের যে কোনো অ্যাপ্লিকেশনের প্রশ্ন আসতে পারে। কিন্তু ফার্স্ট অফ অল তুমি যদি এই অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টরই বের করতে না পারো সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নগুলো তুমি পারলেও বা সেই কনসেপ্টগুলো তুমি জানলেও এই অঙ্কগুলো কিন্তু আর করতে পারবো না। তার মনে হয় স্থানাঙ্ক থেকে ভেক্টর বা অবস্থান এবং সরণ ভেক্টর নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। তো এরপরে আমরা ভেক্টর বিয়োজন নিয়ে আলোচনা করছি। তো ভেক্টর বিয়োজনের ক্ষেত্রে আমাদের ভেক্টর যোজনের সাথে পার্থক্যটা কি আসলে খেয়াল করে দেখো। এইখানে আমার দুইটা ভেক্টর দেয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ জানা আছে। তো এই ক্ষেত্রে যদি আমাকে ভেক্টর দুইটার লব্ধি বের করতে বলতো, অর্থাৎ দুইটা ভেক্টরের যোজনের মানটা বের করতে বলতো, সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে বের করে ফেলতে পারতাম। সে কারণে ভেক্টর যোজনের সামান্তরিক নীতি থেকে আমরা অলরেডি একটা সূত্র পড়ে এসেছি। দেখো a² প্লাস
বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফাটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, এ এবং বি তাদের মান নির্দেশ করছে। তাহলে এই অঙ্কটা আমরা যোজনের ক্ষেত্রে খুব সহজে সলভ করে ফেলতে পারি। কিন্তু ঝামেলাটা কখন হয়, যখন আমার এ আর বি এর যোজন না করে বিয়োজন বের করতে বলে। দেখো ভেক্টরে তুমি যদি যোজন শেখো তাহলে বিয়োজন অলরেডি তুমি শিখে ফেলেছো। কেন? দেখো বিয়োজনের ক্ষেত্রে এখানে যে মাইনাসটা ইউজ করেছে, এই মাইনাসটার সিগনিফিকেন্স আসলে কি? এটার জন্য আমি সহজে একটা কথা বলি, শুধু ভেক্টরে না, পুরো ফিজিক্সের একদম যে কোনো চ্যাপ্টারে যদি এরকম মাইনাস দিয়ে কোনো রাশিকে নির্দেশ করা থাকে, তাহলে নির্দ্বিধায় মনে করবা যে ওই মাইনাসটা আসলে মানকে সিগনিফাই করছে না। মাইনাস এবং প্লাস এইগুলো ফিজিক্সের ক্ষেত্রে শুধুমাত্র দিককে ডিফাইন করে। কি কনফিউজ হয়ে যাচ্ছ? কনফিউশনের কিছুই নেই। অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে? নিচের দিকে। তো নিচের দিকে জি এর মানটা হবে 9.8, বাট আমি যদি উপরের দিকে চিন্তা করি, উপরের দিকে অভিকর্ষ ত্বরণের মান কত? সেক্ষেত্রে কত হবে? -9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোনো একটা রাশিকে তুমি যদি বামে যদি তার মান নির্দেশ করো 10, তাহলে ডানে হবে -10। তার মানে প্লাস এবং মাইনাস শুধুমাত্র বিপরীত দিক নির্দেশ করার জন্য। প্লাস দিয়ে যদি বাম দিকে বোঝায়, মাইনাস দিয়ে ডান দিকে বোঝায়। প্লাস দিয়ে উপরের দিকে বোঝালে মাইনাস দিয়ে নিচের দিকে বোঝাবে। অর্থাৎ বি এবং মাইনাস বি এই দুইটার সিগনিফিকেন্স কি? মাইনাস বি এদিকে যদি বি হয়, এই পাশে হচ্ছে মাইনাস বি, সেম অপোজিট ডিরেকশনে, ঠিক অপোজিট ডিরেকশনে বিপরীত রাশিটা কাজ করবে। তো এখানে দেখো বি এর মান ছিল 3, তাহলে মাইনাস বি এর মান কত? 3। মান তো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধু দিক। এই দিকটা চেঞ্জ হওয়ার কারণে তাদের মধ্যবর্তী কোণটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ এবং বি এর, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলেও এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি না। তাহলে কত? দেখো ঠিক বিপরীত দিকে গেলে এখানে কিন্তু একটা সরল কোণ উৎপন্ন হচ্ছে। তো এই সরল কোণ থেকে যদি আমি 60 ডিগ্রি বিয়োগ করি, অর্থাৎ 180 থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি, এখানে হবে 180। ধরা যায় এই ভেক্টরটা হচ্ছে আলফা, আলফাটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তো আমি নর্মালাইজ করে নিলাম, তাতে করে ফর্মুলায় আমি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে হবে 180 মাইনাস আলফা। তো এই ক্ষেত্রে এটার মানটা হচ্ছে 120 ডিগ্রি। তো এ এবং বি ভেক্টরের বিয়োজনের ক্ষেত্রে বা যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী বিয়োজনের ক্ষেত্রে তোমাকে প্রথমে খেয়াল করতে হবে কোনটাকে বিয়োজন করা হয়েছে। এখানে বিয়োজন করা হয়েছে বি কে, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এ প্লাস মাইনাস বি। অর্থাৎ এখন আমি যোজনই করব, কিন্তু এ এবং বি এর মধ্যে না, এ এবং মাইনাস বি এর মধ্যে। তার মনে হয় পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এখানে যদি আমি এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখো মাইনাস বি এর মান এবং বি এর মান তো সেম। তো মানের বেলায় আসলে আমার তো প্যারা খাওয়ার কিছু নেই, আমি সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই লিখতে পারি। আর এমনিতেও মাইনাস বি হোল স্কোয়ার হলে তো বি স্কোয়ারই হয়ে যাবে, তাই না? তো এটা নিয়ে ঝামেলার কোনো বিষয় না। এরপর হচ্ছে 2ab cos। এখন চিন্তা করো তো, এখন কি আমি এই মধ্যবর্তী কোণের জায়গায় আলফা বসাবো নাকি 180 মাইনাস আলফা বসাবো? অবশ্যই মাথায় রাখতে হবে আলফা বসাবো 180 মাইনাস আলফা বসাবো, এটা মেইন ফ্যাক্টর না। মেইন ফ্যাক্টর হচ্ছে তুমি কোন কোণের মানটা বসাইছো। তুমি কি এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা বসাইছো কিনা। যদি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা আলফা হয়, সেক্ষেত্রে এ এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটা হবে 180 মাইনাস আলফা। আর যদি তোমার সরাসরি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা জানা থাকে, ধরো যে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে বিটা, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কি করবা? এখানে 180 মাইনাস আলফা জায়গায় কিন্তু চাইলে সরাসরি ওই মানটা বসাই দিতে পারো। মানে এমন না যে তোমাকে 180 মাইনাসই বসাইতে হবে। আমি যেভাবে মনে রাখার চেষ্টা করবো যে এই যে কোণের মানটা, সেটা আমার হবে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর গুলো আসলে কোন দিকে কাজ করছে এবং তাদের মধ্যবর্তী কোণটা আসলে কত। আই হোপ কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমার ভেক্টরের মানটা সহজেই বের হয়ে যাবে। মানগুলো বসাই যদি আমি ক্যালকুলেটর ইউজ করি, খুব সহজে কিন্তু আমার এই ক্ষেত্রে যোজন এবং বিয়োজনের মানগুলো বের হয়ে যাবে। তো এখন দেখো, এটা তো শুধু মানের বেলায় হলো, তাই না? তো যোজনের ক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধিটা হবে কোন দিকে? এই যে এদিকে। তাহলে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী যে লব্ধিটা, সেটা কোন দিকে হবে? সেটা কিন্তু হবে এই যে এদিকে। বুঝতে পারছো কিনা? এখন দেখো, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোজনের ক্ষেত্রে আমার যদি আমি এ ভেক্টর এবং বি ভেক্টরের যোজনের ক্ষেত্রে যদি আমি মধ্যবর্তী কোণটা বা লব্ধির যে কোণটা সেটা বের করি, এই যে ধরো থিটা, সেটার ক্ষেত্রে আমরা কি করতাম? tan ইনভার্স
যার সাপেক্ষে বের করবো তাকে সিঙ্গেল রাখবো, এ প্লাস বি কজ আলফা, আর উপর হচ্ছে বি সাইন আলফা। এখন যদি এ ভেক্টর বা মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ধরো এই কোণটাকে আমি তো বললাম যে হ্যাঁ থিটা 1, হ্যাঁ এই ভেক্টর থিটা 1 এবং এর সাপেক্ষে বের করছি, তাহলে হবে tan ইনভার্স এ প্লাস বি। এখন তো আলফা বসবে না, এখন কি বসবে? 180 মাইনাস আলফা, বি কস 180 মাইনাস আলফা, এবং উপরে হবে বি সাইন 180 মাইনাস আলফা। তোমরা নিশ্চয় জানো যে কজের ক্ষেত্রে 180 মাইনাস আলফা এই জিনিসটা কি? মাইনাস কজ আলফা বোঝায়, তাই না? কজ 180 মাইনাস আলফা এটা কিন্তু কি মাইনাস কজ আলফা বোঝায়, কারণ 180 থাকার কারণে কজের মানটা কজটা সাইন হবে না, কজই থেকে যাবে। আমরা জানি π/2 এর জোড়গুণিতক থাকলে এটা কি হয়ে যায়? অপরিবর্তনীয় থেকে যায়। আর যদি π/2 এর বিজোড়গুণিতক হয় তাহলে এটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাইতো। এবং যেহেতু 180 মাইনাস আলফা অর্থাৎ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, যেখানে কজের মানটা কি ইয়েস নেগেটিভ, তার মানে এটা আমার হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, সরি প্লাস না, এখন এটা পুরোটার জন্য মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab কজ আলফা। এবং এই ক্ষেত্রে এখানেও আমরা মাইনাস পাবো, তার মানে থিটার ক্ষেত্রে tan ইনভার্স বি সাইন আলফা, আর এই ক্ষেত্রে হবে এ প্লাস এ মাইনাস বি কজ আলফা। কেন এই সাইনের ক্ষেত্রে আমার প্লাস থাকলো কেন? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন এবং কোসেক থিটাটা কি প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন প্লাস। তো 180 থাকার কারণে π/2 এর জোড়গুণিতক থাকার কারণে সাইনটা সাইন থেকে গেছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস হওয়ার কারণে এখানে প্লাসই থেকে গেছে। তো এগুলো ত্রিকোণমিতির হিসাব। তোমার যদি এগুলোতে আসলে ঝামেলা হয়, হ্যাঁ তুমি ভাবে মাইনাস টেনাস নিয়ে ঝামেলা বোধ করো, তাহলে আমার মনে হয় যে তোমার এত ঝামেলা করার দরকার নেই। তুমি সিম্পলি জাস্ট ফর্মুলাটা মাথায় রাখো, যেখানে যখন এ এবং বি এর লব্ধি বের করবা তখন এখানে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা বসাবা, আর যখন এ এবং মাইনাস বি এর লব্ধি করবা অর্থাৎ এ মাইনাস বি করবা তখন এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণটা বের করবা। তো মাইনাস বিটাকে আইডেন্টিফাই করার জন্য জাস্ট বি কে উল্টায় দিবা এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণকে 180 থেকে বিয়োগ করলে কিন্তু তুমি এই কোণটা পেয়ে যাবা। তো আমার মনে হয় বিয়োজন নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকার কথা না। প্রশ্নটা খুবই কমনলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এইচএসসিতে আসতে দেখা যায়, যেখানে দুইটা ভেক্টরের যোজনের মান এবং বিয়োজনের মানটা আসলে সমান। তো যোজনের মান এবং বিয়োজনের মান যদি সমান হয় তাহলে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আসলে কত? তাহলে একটু কমন সেন্স ইউজ করে আমরা যদি চিন্তা করি যোজন আর বিয়োজনের মান কখন আসলে সমান হতে পারে, কারণ আমরা কিন্তু দেখেছি যে যোজন এবং বিয়োজন উভয় ক্ষেত্রে কোনো কিছুরই পার্থক্য হয় না, শুধুমাত্র মধ্যবর্তী কোণটা ছাড়া। তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হলে যোজনের ক্ষেত্রে এবং বিয়োজনের ক্ষেত্রেও আসলে কোনো ধরনের পার্থক্য তৈরি হবে না? খেয়াল করে দেখি, যদি প্রারম্ভিকভাবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ধরো এ ভেক্টর এটা এবং বি ভেক্টর এটা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুইটা যদি লম্ব বরাবর ক্রিয়ারত থাকে, সেক্ষেত্রে যোজনের সময় অর্থাৎ এ প্লাস বি এর সময় আমাদের এখানে মধ্যবর্তী কোণটা আসতেছে 90 ডিগ্রি। এদের মান তো সেম আছেই অবশ্যই। তো বিয়োজনের ক্ষেত্রেও আমাদের কিন্তু মাইনাস বিটা এদিকে যখন কাজ করবে, সেক্ষেত্রে বি এর মান তো চেঞ্জ হচ্ছে না, মান তো একটাই। এবং মধ্যবর্তী কোণটাও কিন্তু দেখো, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা যখন 90 ডিগ্রি ছিল, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণটাও কিন্তু 90 ডিগ্রি থাকছে। আমার মনে হয় বুঝে গিয়েছো যে এই যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে তখনই শুধুমাত্র যোজনের ক্ষেত্রেও এবং বিয়োজনের ক্ষেত্রেও মধ্যবর্তী কোণটাও সেম থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যোজনের মান এবং বিয়োজনের মান সমান হবে, দুটাই কিন্তু সমান হবে, কারণ এদের মধ্যবর্তী কোণের মানটাতে যদি পার্থক্য না হয় তাহলে তো আলটিমেটলি যোজনের মানটাতে এবং বিয়োজনের মানটাতেও পার্থক্য হবে না। তো এটাই যদি আমি একটু ফর্মুলার মাধ্যমে প্রুভ করতে চাই, তাহলে এ প্লাস বি এর সময় আমরা কি করতাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা।
আচ্ছা রুট দিলাম না, কারণ উভয় পক্ষের রুটটা তো উঠেই যাবে। আর এই পাশে করতাম আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। সুতরাং দেখো সব কিছু কেটে যাবে, থাকবে শুধু এই পাশে 2ab cos আলফা ইকুয়ালস টু, আচ্ছা 2ab তো কেটে যায়, তো 2ab আমি একেবারে বাদ দিয়ে লিখলাম, তাহলে এখানে থাকবে cos 180 মাইনাস আলফা। তো দেখো cos যদি আমরা তুলে ফেলি থাকতেছে আলফা ইকুয়ালস টু 180 মাইনাস আলফা, দ্যাট মিনস 2 আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ আলফা ইজ ইকুয়ালস টু 180/2, দ্যাট মিনস 90 ডিগ্রি। আমার মনে হয় বিষয়টা বুঝে গিয়েছ। দুটি ভেক্টরের যোজন এবং বিয়োজনের মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো এটা খুবই কমনলি পরীক্ষায় আসতে দেখা যায়। তো এরকম যেগুলো খুবই কমনলি পরীক্ষা আসতে দেখা যায় সেগুলো আমি প্রিফার করব যে তোমরা আসলে এই পুরো ক্যালকুলেশনটা মাথায় রেখে দিবা, মানে এটা পরিচিত একটা প্রশ্নের মধ্যে রাখবা, বা মানে এইটাকে তোমরা পরিচিত প্রশ্নের তালিকায় রেখে দিবা, যাতে দেখেই তোমার অ্যান্সারটা মনে পড়ে যায় যে যোজন এবং বিয়োজনের মান যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণটা আসলে 90 ডিগ্রি। যাবত আমরা যতগুলো ভেক্টরের লব্ধি সংক্রান্ত সমস্যা সমাধান করেছি সবগুলোতেই মূলত আমরা দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করেছি। কিন্তু কখনো যদি একই সময়ে একটা অবজেক্টের উপর দুইয়ের অধিক অর্থাৎ 3টা 4টা 5টা এরকম একাধিক ভেক্টর একই সাথে কাজ করে, সেক্ষেত্রে তাদের লব্ধিটা কিভাবে বের করব, তো সেই বিষয়টাই আমরা এখন শিখবো। যেমন এখানে আমি একটা প্রশ্ন দিয়ে রেখেছি যেখানে একটা 5 কেজি ভরের বস্তুর উপর একই সাথে 3টা বল কাজ করছে, এক্স অ্যাক্সিসের দিকে 5 নিউটন, ওয়াই অ্যাক্সিসের দিকে 6 নিউটন এবং র্যান্ডম এই ওয়াই অ্যাক্সিসের সাথে 120 ডিগ্রি কোণে 2 নিউটন একটা বল কাজ করছে। এখানে কিন্তু 3টা বল একসাথে কাজ করছে। তো সেক্ষেত্রে এই 3টা বলের লব্ধি বলটা কত হবে, বা আমি যদি জানতে চাই যে এই বস্তুটার উপর এখনো ত্বরণ কত হবে, ত্বরণ কত এবং কোন দিকে, ত্বরণ কত এবং কোন দিকে সেটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে নিশ্চয়ই আমার লব্ধি বলের মানটা জানতে হবে। তা লব্ধি বলের মানটা আমরা কিভাবে বের করব? দেখো 3টা ভেক্টর একই সাথে যদি ক্রিয়ারত থাকে সেক্ষেত্রে আমি যে কোনো একদিকে প্রাথমিকভাবে লব্ধিটা ধরে নেব। যেমন আমি ধরে নিচ্ছি যে লব্ধিটা এদিকে, হ্যাঁ, তার লব্ধিটা ধরো আর, ঠিক আছে, এইটা হচ্ছে আমার F1 বল, হ্যাঁ, এটা হচ্ছে আমার F2, এটা হচ্ছে F3, এই 3টা বল কাজ করছে। হ্যাঁ, এই 3টা বলের লব্ধিটা আমি ধরে নিলাম আর রেজাল্টেন্টটা, যেটা যে কোনো একটার সাথে, ধরো আনুভূমিকের সাথে, এদিকে ধরো আমি এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এদিকে তোমার অ্যাক্সিস বললামই, হ্যাঁ, তো এক্স অ্যাক্সিসের সাথে ধরো এই লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই লব্ধিটার আনুভূমিক উপাংশ কত হবে? আর cos থিটা। এখন মজার বিষয় হচ্ছে দেখো এই লব্ধিটার আনুভূমিক উপাংশটা কি হবে, সবগুলো ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফলটাই হবে আমার লব্ধিটার আনুভূমিক উপাংশ, তাই না? সবগুলো ভেক্টরের যদি আমি শুধু আনুভূমিক দিকে উপাংশটা চিন্তা করি, এই সবগুলো ভেক্টরের আনুভূমিক দিকে উপাংশগুলোর যোগফলটাই হবে কি আমার লব্ধিটার আনুভূমিক উপাংশ। আবার সবগুলো ভেক্টরের উলম্ব দিকে যে ভেক্টরগুলো থাকবে, উলম্ব দিকে যে উপাংশগুলো থাকবে, এই সবগুলোর যোগফলটা হবে আমার লব্ধি ভেক্টরের উলম্ব উপাংশ। তো আমি যখন এই লব্ধিটা র্যান্ডম একদিকে এবং একটা মান ধরে নিয়েছি, যেমন লব্ধি ধরে নিয়েছি আর, যেটা এক্স অক্ষের সাথে থিটা কোণে, তাহলে এর আনুভূমিক উপাংশ হচ্ছে আর cos থিটা। এই আর cos থিটা সমান তাহলে হবে বাকি যতগুলো ভেক্টর আছে, যেমন এখানে F1 cos। তো বলো তো F1 এর যদি আনুভূমিক দিকে উপাংশ বের করতে চাই, এই F1 বলটা আনুভূমিক দিকে কত কোণ উৎপন্ন করেছে? আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে F1 cos 0 ডিগ্রি। এবং F2 বলটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি, তাহলে হবে F2 cos 90 ডিগ্রি। আবার F3টা এই বলটা আমার আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এটা আনুভূমিকের সাথে টোটাল এই যে কোণটা উৎপন্ন করেছে, তাহলে দেখো এটা হচ্ছে 120, এটা হচ্ছে 90, তাহলে কত হবে? 210 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে F3 210 ডিগ্রি। এটা হচ্ছে আমার লব্ধির আনুভূমিক উপাংশটা, যেটা সবগুলো ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফলের সমান। এবার আমি যদি লব্ধির উলম্ব উপাংশটা চিন্তা করি, তা লব্ধির উলম্ব উপাংশটা কত হবে? লব্ধির উলম্ব উপাংশটা হবে সবগুলো ভেক্টরের উলম্ব দিকে উপাংশের যোগফলের সমান।
তাহলে F1 ফ্যাক্টর এর উলম্ব উপাংশ হবে F1 sin 0 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না, শুধু আমরা cos ইউজ করলে আনুভূমিক পাবো, sin ইউজ করে উলম্ব পাবো। তো কেন, এটা আমরা অলরেডি শিখে এসেছি। তারপর হবে F2 sin 90 ডিগ্রি প্লাস F3 sin 210 ডিগ্রি। আচ্ছা, এখানে তো cosই লিখি নাই, আচ্ছা cos 210 ডিগ্রি। তাহলে এই যে আমরা মানগুলো যদি এখন বসায় দেই, 3.268 নিউটন আর এটা হবে 5 নিউটন। তাহলে দেখো এই লব্ধিটা যেটা আমরা চিন্তা করছি, এই লব্ধির আনুভূমিক উপাংশের মানটা আমরা জেনে গেলাম এবং উলম্ব উপাংশের মানটা আমরা জেনে গেলাম। এখন আমাদের তো আলটিমেটলি লব্ধির মানটা দরকার এবং লব্ধির দিকটা দরকার। যদি লব্ধির মানটা দরকার হয়, আমরা কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে গিয়েছি। যেমন এখানে হচ্ছে r cos থিটা সমান এটা 1 নম্বর ইকুয়েশন চিন্তা করতে পারি, আর এটা হচ্ছে r sin থিটা সমান এটা ধরো 2 নম্বর ইকুয়েশন চিন্তা করতে পারি। তাহলে এই দুটো ইকুয়েশন সমাধান করলেই কিন্তু r এর মানটা অথবা থিটার মানটা বের করে ফেলা সম্ভব। যেহেতু আমার এখানে আননোন ভ্যালু দুইটা, একটা r একটা থিটা, এবং ইকুয়েশনও দুইটা, তো দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন ভ্যালু খুব ইজিলি কিন্তু সমাধান করে বের করা যায়। আমি যদি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে বর্গ করে যোগ করে দেই, দেখো তো, তাহলে এটা আসতেছে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা। এটা সমান কি হবে, r স্কয়ার sin স্কয়ার থিটার মান ছিল 5, তাহলে এটা হবে 5 স্কয়ার, এটা হবে 3.268 স্কয়ার। তাহলে এখানে আমি যদি r স্কয়ারটাকে কমন নিয়ে নিই, কি থাকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 অবভিয়াসলি। তাহলে এই পাশে থাকতেছে শুধু r স্কয়ার। তাহলে আমি যদি এটা r বের করি, r সমান এই পাশে তাহলে রুট করে দিতে হবে 5 স্কয়ার প্লাস 3.268 স্কয়ার। তাহলে এটা করলে আসতেছে 5.97। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে রিচেক করে নিতে পারো। তাহলে দেখো এরকম ভাবে যদি আমি দুটো ইকুয়েশন বের করে ফেলতে পারি, খুব সহজে এগুলো সমাধান করলেই আমার লব্ধির মানটা কিন্তু বের হয়ে গেল। যদি আমি এই r sin থিটাকে r cos থিটা দিয়ে ভাগ করি, বা এই দুইটা ইকুয়েশনের যদি আমি অনুপাত বের করি, তাহলে এখানে আসবে কি, r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। মানে এটা আমি কি করেছি, আসলে আমি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করছি। হ্যাঁ, এই যে 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলে আমার r sin থিটার মান আসছিল কত, 5, আর r cos থিটার মান ছিল 3.268। তাহলে দেখো উভয় পক্ষে r কেটে যাচ্ছে না, তাহলে sin থিটা বাই cos থিটা আমরা কি জানি, tan থিটা। tan থিটা সমান আসতেছে 5/3.268, মান হবে 1.53। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1.53, যেটা সমান 56.83 ডিগ্রি। তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই দুইটা ইকুয়েশন সমাধান করে লব্ধির মানটা এবং লব্ধির দিকটা কিন্তু বের করে ফেলতে পারি। যখনই এরকম একাধিক ভেক্টর থাকবে একই জায়গায়, তাদের লব্ধির হার বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা র্যান্ডম কোনো দিকে লব্ধিটাকে ধরে নেব, অ্যাজিউম করে নিব। তো লব্ধি ধরে নেওয়ার পরে এই লব্ধির আনুভূমিক উপাংশটা হবে সবগুলো ভেক্টরের আনুভূমিক দিকে উপাংশের যোগফল, এবং লব্ধির উলম্ব উপাংশ হবে সবগুলো ভেক্টরের উলম্ব দিকে উপাংশের যোগফল। এখানে 3টা ছিল তাই আমি শুধু 3টা চিন্তা করেছি। যদি আমার এখানে 10টা থাকতো, আমি সেই 10টাই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা যদি আমি জানি, সেক্ষেত্রে খুব সহজেই ওই 10টা ভেক্টরেরই আনুভূমিক উপাংশগুলোর যোগফল বের করলে লব্ধির আনুভূমিক উপাংশ বের হয়ে যাবে, এবং ওই 10টা ভেক্টরেরই উলম্ব উপাংশের যোগফল করলেই আমার লব্ধির উলম্ব উপাংশ বের হয়ে যাবে। এবং এই দুইটা ইকুয়েশনকে বর্গ করে যোগ করলে আমি লব্ধির মানটা বের করতে পারি, অনুপাত করলে আমি লব্ধির দিকটা খুব সহজে বের করে ফেলতে পারি। যেহেতু আমি লব্ধি বলের মানটা পেয়ে গিয়েছি, এখন আমি যদি ত্বরণটা বের করতে চাই, লব্ধি বলের মান কত, 5.97 ডিভাইডেড বাই এর ভর, এটা হচ্ছে 5, তাহলে এটা আসবে 1.19 সামথিং একটা কিছু আসবে। তো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে রিচেক করে নিবা আর কি। তাহলে দেখো এই যে ত্বরণের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন ত্বরণটা কোন দিকে, নিশ্চয়ই লব্ধি বলটা যেদিকে সেদিকেই ত্বরণ হবে, এবং লব্ধি বলের দিক তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে এই ত্বরণটাও এদিকেই কিন্তু হবে।